কারো কোশ্চেন? আর না স্যার স্যার, আমারই একটা কোশ্চেন আছে স্যার। বলো বলছি দিদি। যে স্যার আমি যখন কালকে সেদিনকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম লগ্নে বৃহস্পতির দৃষ্টিটা নবমে যদি পড়ে, লগ্নবর্তী হয়ে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবমে, তো আপনি মানে আগে যে নেগেটিভ কথাগুলো বলেছিলেন, মানে অষ্টমপতি নবমে থাকলে যেগুলো হয়, তো বৃহস্পতির দৃষ্টি দেওয়ার জন্য এগুলো কি সব পজিটিভ হয়ে যাবে স্যার? হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে গঙ্গা জল। যতই আপনার ভাব অশুদ্ধ থাকুক না কেন, গঙ্গার জল ছড়িয়ে দিলে যেমন পবিত্র হয়ে যায়, বৃহস্পতির দৃষ্টিটাও তেমন। বৃহস্পতি নিজে যতই কষ্টে থাকুক, মানে নিজে যত পীড়িত থাক, বা আপনার হচ্ছে গিয়ে সে মারক গ্রহ হোক, যাই হোক, ঠিক আছে, এবিসিডি যাই হোক, সে অষ্টমে হোক বা দ্বাদশ ভাবের অধিপতি হোক, যাই হোক না কেন, কিন্তু তার দৃষ্টি কিন্তু অমৃত। এটা একদম মাথায় রেখে দিতে হবে। তাহলে স্যার এটা এখান থেকে কি একটা লজিক বেরোয় যে অষ্টমপতি নবমে, মানে অষ্টমের ঘর থেকে যেহেতু আমাদের সাডেন মানে হঠাৎ পরিবর্তনের বিচার হয়, বা অষ্টম থেকে আমাদের এই যে অকাল বা অ্যাস্ট্রোলজিটাও বিচার হয়, তো এর মাধ্যমে ভাগ্যের ভালো একটা জায়গা তৈরি হওয়া। হ্যাঁ, আগের দিন আমরা বলেছিলাম তো, যদি ওই ব্যক্তি অষ্টম ভাবের কর্মকাণ্ড মধ্যে থাকে, তাহলে নবম ভাব সেটাকে টেনে নিয়ে যাবে কোথায়? উচ্চ স্তর, হায়ার এডুকেশন কিন্তু নবম ভাব। এবার আপনার প্রশ্ন এটাই তো, যে যদি ওই ব্যক্তি অকাল নিয়ে পড়াশোনা করে, তাহলে নবম ভাব কি তাকে সাপোর্ট দেবে কিনা? অবশ্যই দেবে, একদম একদম স্যার, অবশ্যই দেবে, একদম। কারণ উনি তো বা ভাবকে ব্যালেন্স সাথে করছে। ফিউচারে তো অ্যাস্ট্রোলজিতে ভালো, মানে ভালো একটা অ্যাস্ট্রোলজার হওয়া বা একটা ভালো নামডাক হওয়া। হ্যাঁ, হয়, অবশ্যই হবে। তবে অ্যাকচুয়ালি আমরা ভালো অ্যাস্ট্রোলজার বলতে কি বুঝি? ভালো ধরুন আপনি নিজে একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, এবার আপনার মধ্যে কোন কোন গুণ থাকতে হবে? প্রথমে হচ্ছে প্রেডিকশন, তাই তো? শুধু প্রেডিকশন হলেই কি ব্যক্তি ভালো অ্যাস্ট্রোলজার হয়? না, প্রেডিকশন হলেই স্যার হবে না। এখানে মানে মানসিকতা, তার ব্যবহার, টোটালটাকেই মানে থাকতে হবে। তার কতটা লোভ আছে, মানে টোটালটা নিয়েই তো ভালোটা স্যার। ধরুন ওই ব্যক্তির মধ্যে লোভও নেই, খুব ভালো প্রেডিকশন করছে, সবই করছে, ঠিক আছে, কিন্তু বর্তমান সমাজ অনুযায়ী কি চাই? পপুলারিটি। সেকেন্ড হচ্ছে আর্নিং, আর্নিং চাই তো। একদম স্যার। তাহলে এবার আপনি আপনার আর্নিং এর জন্য কোন গ্রহকে সাপোর্ট দিতে হবে? আর্নিং এর জন্য কোন গ্রহের সাপোর্ট চাই? শুক্র। শুক্র হচ্ছে লাক্সারি, ঠিক আছে, মানে ভৌতিক জগতের সুখ শান্তি, ঠিক আছে, সেটা হচ্ছে শুক্রকে সাপোর্ট যত দিতে হবে। ভালো স্যার, তার মানে তার টাকা তার কাছে তত বেশি থাকবে। মানে টাকা ছাড়া তো লাক্সারি জীবন তো কাটাতে পারবে না। হ্যাঁ, একদম তাই, একদম একদম। তার মানে এবার যদি কারো অষ্টম ভাবেই শুক্র বসে থাকে, বা অষ্টম ভাবকে শুক্র দৃষ্টি দিচ্ছে, বা তার হচ্ছে 11th হাউসে শুক্র, তৃতীয় ভাবে শুক্র, ঠিক আছে, এগুলো ভাবে যদি কোনোভাবে শুক্র সাপোর্ট করে যায়, তাহলে ওই ব্যক্তি প্রচুর অর্থ ইনকাম করবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, স্যার আমার সেকেন্ড তো আছে, পয়েন্ট হচ্ছে আমার তো 11 এর অধিপতি দ্বিতীয় বসে আছে শুক্রই দোষে স্যার। তাহলে তো এবার আপনার বাড়িতে ছাপাখানা একটা বসাতে হবে, কি বলেন? আবার তো স্যার আমার দ্বিতীয় পতি শনি, সেও তো আমার তুলাতে একাদশে উচ্চস্থ। মানে দ্বিতীয় পতি আমার একাদশে গেছে, একাদশ মানে পতি আপনার শুক্র কি আমার দ্বিতীয় গেছে। শনি আর শুক্র কি মানে কনজাংশনে আছে? হ্যাঁ স্যার। বাহ, তাহলে এটাও খুব ভালো যোগ। হ্যাঁ, শনি আর শুক্র, তারা হচ্ছে একে অপরের বন্ধু। হুম। হ্যাঁ আচ্ছা, স্যার, দুজনেই তো তারপরে আমাকে ঘর আরেকটা চেঞ্জ চাই, করেছে মানে। তারপরে আরো একটা চাই, সেটা কি? পপুলারিটি। পপুলারিটির জন্য কে লাগবে? হয় রাহুকে দরকার, নয়তো তৃতীয় পতির দরকার। তৃতীয় ভাব হচ্ছে কি? কমিউনিকেশন, যোগাযোগ, তাই না? হ্যাঁ স্যার, স্যার দ্বিতীয় পতিও আমার শনি, সেও তো সেই একাদশে আছে। ওর জন্য আপনার নেটওয়ার্কিং মানে সার্কেল ভালো হবে। আমার দ্বিতীয় পতিও শনি, তৃতীয় পতিও শনি। আবার স্যার এই যে বলছেন রাহুর দরকার, তো রাহু তো আমার বিশ্বতে আছে ষষ্ঠ ঘর। সিক্স হাউসে রাহু খুব ভালো। আর সিক্স হাউসে স্যার রাহু আছে বিশ্ব রাশিতে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শনি হওয়ার কারণে আপনার কথার মধ্যে মাঝে মধ্যে কর্কশতা আসবে। হ্যাঁ, হ্যাঁ স্যার আছে। আর তার থেকেও সব থেকে বড় কথা এমনি আসবে, কারণ হচ্ছে দ্বিতীয় মঙ্গল উচ্চস্থ, শুক্রের সাথে তো মঙ্গল বসে আছে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত তাহলে কারো কোনো কোশ্চেন? সুজয়দা কোনো প্রশ্ন এই অষ্টম পতি পর্যন্ত? না না।
শিওর? স্যার একটাই প্রশ্ন বলবো যে আমরা প্রথম থেকে অষ্টমপতি পর্যন্ত পড়লাম, এখানে অনেকগুলো বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। তো এই বিপরীত রাজযোগগুলোকে যদি আমরা আলাদা করে মানে মার্ক করি বা এদের কোনো রকম মানে যোগাযোগ মানে সবকটা যে বিপরীত রাজযোগ হয়েছে তার কোনো আরো মানে কি বলবো একটা সুনির্দিষ্ট নিয়ম কিছু আছে, যদি এটা একটু বলেন। নির্দিষ্ট নিয়ম মানে আমি ক্লিয়ার হলো না কোশ্চেনটা। আপনি কি এটা বলতে চাইছেন মানে যে রাজ্য কিভাবে ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিটা ঘরের যে বিপরীত রাজযোগ যেটা তৈরি হচ্ছে তাদের কোনো সরল নিয়ম আছে, মানে যে এই গ্রহ এই অবস্থানে থাকলেই হ্যাঁ এটা হবে আর কি, সেইভাবে বলছি ব্যাপারটা। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আপনার কোনো নেগেটিভ ভাবের অধিপতি, ঠিক আছে, নেগেটিভ ভাবে বসে আছে, তাহলে কি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কি হচ্ছে পজিটিভ। আবার পজিটিভ ভাবের অধিপতি কোনো পজিটিভ ভাবেতেই বসে আছে, ঠিক আছে। এখন এইটুকুই থাক, পরে আমরা যখন কেন্দ্র ঘর, ত্রিকোণ ঘর, ঠিক আছে, এগুলো ঘর যখন শিখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যখন পজিটিভের অধিপতি পজিটিভের ঘরে বসে আছে তখন আমরা সেটাকেও একটা পজিটিভ দিক দেখবো। হ্যাঁ, রাজযোগের অর্থ কি? রাজযোগের অর্থ হচ্ছে যে ওই গ্রহটা ফুল পাওয়ারে তার রেজাল্ট ডিস্ট্রিবিউট করতে পারবে, তাকে কেউ বাধা দেবে না। ওকে, সেটাই হচ্ছে ওই ব্যক্তির জন্য রাজযোগ। বোঝা গেল? হ্যাঁ স্যার। যেমন এই 6, 8, 12 এটা তো আমাদের নেগেটিভ হাউস। আমার মানে আমি একটা কথা ভাবছিলাম যে কারোর ষষ্ঠপতি যদি 12th হাউসে বসে তাহলেও তো সেটা একটা রাজযোগ। অবশ্যই অবশ্যই রাজযোগ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার যে এই মানে অষ্টমপতি হচ্ছে মঙ্গল, কন্যা লগ্ন। তো অষ্টমপতি মঙ্গল 10th হাউসে গিয়ে বসেছে, অনেকেই কিন্তু এটাকে ভালো বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তাহলে আপনার যে এই সূত্রটা অনুযায়ী যদি সেটা ফেলি তাহলে কেন এটাকে ভালো বলছি আমি। অষ্টমপতি চলে গেছে কোথায়? দশম ভাবে। হ্যাঁ, তাহলে আমাদের সূত্র কি বলছে? অষ্টম ভাব হচ্ছে হঠাৎ পরিবর্তন, অনিশ্চয়তা। তো কর্মক্ষেত্রে তো অনিশ্চয়তা হবে, বাধা আসবে, ঠিক আছে, ঘন ঘন পেশার পরিবর্তন করার একটা চিন্তাধারা আসবে, ঠিক আছে। তারপরে আবার গ্রহদের রেসপেক্ট, গ্রহদের রাশি, সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, এবার যদি ব্যক্তি অষ্টম ভাব রিলেটেড কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তার জন্য সেটা অবশ্যই পজিটিভ হবে। বোঝা গেল দাদা? অষ্টম ভাব রিলেটেড কাজকর্ম মানে এই অ্যাস্ট্রোলজি বা হ্যাঁ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র সাধনা, ঠিক আছে, এই সমস্ত বিষয়, সিআইডি, সিবিআই, মানে ইনভেস্টিগেশন রিলেটেড। তারপরে হচ্ছে যারা ওই যে প্রত্নতত্ত্ববিদ, মানে রহস্য উন্মোচন। ওকে, এমনি কি শিক্ষকতাও কি যেতে পারে এখানে? এইসব রিলেটেড সেটা গ্রহ দেখতে হবে। হ্যাঁ, যে শিক্ষার গ্রহ কোনগুলো, বুধ আছে, শিক্ষার গ্রহ আছে, বৃহস্পতি আছে, এই দুজন কি তাকে সাপোর্ট দিচ্ছে? দুটো গ্রহ কি সাপোর্ট দিচ্ছে? যদি দেয়, বুধ আর বৃহস্পতি, হ্যাঁ, বুধ আর বৃহস্পতি নিজেদের মধ্যে কিন্তু আবার শত্রুতা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাও আমি বলে দিই যে যদি গ্রহগুলো সাপোর্ট করে তাহলে ওই ব্যক্তি শিক্ষকতা কোন বিষয়ে করবে? এই যে গুপ্ত রহস্য হতে পারে, ঠিক আছে, এই অ্যাস্ট্রোলজি রিলেটেড বা অষ্টম ভাব রিলেটেড বিষয়ে ওই ব্যক্তি একজন ভালো টিচার হতে পারে, কারণ তার মধ্যে বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক, ঠিক আছে। ওই ব্যক্তি যতটা ডেপথে গিয়ে পড়াবে অন্য কেউ ততটা ডেপথে যেতেই পারবে না। সুজাদা ঠিক বলছি? আচ্ছা, কোনটার কথা বলছেন যে বুধ আর বৃহস্পতি একসাথে থাকলে? না, একসাথে নয়, যদি অষ্টম ভাবের অধিপতি কারো 10th হাউসে থাকে, যেটা তোমার রয়েছে, ঠিক আছে, এটা কি হলো? অষ্টম ভাব প্রফেশনের সঙ্গে জড়িত হলো। ওকে, এবার অষ্টম ভাবের অধিপতি কে বললে? মঙ্গল। মঙ্গল তো, হ্যাঁ, তো মঙ্গল তো এডুকেশনকে রিপ্রেজেন্ট করছে না।
ঠিক আছে। এইবার এডুকেশনকে রিপ্রেজেন্ট করতে গেলে তাকে হয় বৃহস্পতির দৃষ্টি লাগাতে হবে, নয়তো বৃহস্পতির নক্ষত্র যদি ওই ব্যক্তি মানে মঙ্গল অবস্থিত হয় তাও চলবে, বুধের কোন রকম কমিউনিকেশন লাগলে মানে যদি হয় তাও চলবে। হুম, বুধ মানে বুধের ঘরটাই বুধের 10th হাউসটা বুধেরই ঘর। ও, তো তাহলে আমরা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি। এই যে 10th হাউস প্রফেশন, 9th হাউস হচ্ছে হায়ার এডুকেশন, তাই তো? হায়ার এডুকেশনীয় ব্যক্তি প্রফেশন লাইফে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা বুধ কিন্তু আমাদের এডুকেশন, এটা মাথায় রাখতে হবে, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক, আর এডুকেশন পুরোটাই হচ্ছে বুদ্ধি দিয়েই চলে। হুম ওকে, আচ্ছা স্যার বলো বলো দাদা। বলছি আমি তো ওই মানে এই গ্রুপে তো একটা কোশ্চেন করেছিলাম, মানে এইটা আমার একটু মানে আপনি একটু বলেন ক্লিয়ার করে। এই যে ধরুন 8 হাউস আর হচ্ছে আপনার বৃশ্চিক রাশির যে কারক তত্ত্ব অলমোস্ট তো সেমই, আমি বলেছিলাম যে ডিফারেন্সটা কি, কেউ তো অ্যান্সার করলো না, আপনি একটু এটা একটু বলেন তো স্যার। কি কোশ্চেন ছিল, এক সেকেন্ড গ্রুপে আমি যাই। কারক তত্ত্ব অনুসারে 8th হাউস এবং বৃশ্চিক রাশির মধ্যে পার্থক্য কি আছে? হ্যাঁ বৃশ্চিক রাশিটা কত নাম্বার রাশি? ওটা তো 8 নাম্বার রাশি। 8 নাম্বার রাশি। 8 নাম্বার রাশির যে কারক তত্ত্ব, হুম, সেটাই হুম, কোনো না কোনো ব্যক্তির অষ্টম ভাব হতে পারে, বা ওই 8 নাম্বার রাশিটা কারো কারো হয়তো অষ্টম ভাব নাও হতে পারে, হুম হুম কারণ লগ্ন সাপেক্ষে ঘুরবে, তাই তো। হুম 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 আমরা হুম মানে কালচক্র অনুযায়ী, যেটা আমরা এখন যে মেষ রাশিকে প্রথম ভাব হিসেবে ধরি, তাই তো, হুম কালপুরুষ হুম কুণ্ডলী অনুযায়ী প্রথম রাশিকে হচ্ছে মেষ রাশি। তো এই মেষ রাশি 1 নাম্বার, 8 নাম্বার হচ্ছে কি হুম, বৃশ্চিক রাশি। মেষ রাশিকে 1 নাম্বার, বৃশ্চিক রাশি। কারণ কালপুরুষের ওটা মস্তক, কিন্তু আমাদের তো ওটা মস্তক নয়, হুম, আমাদের না যেটা লগ্ন সেটাই আমাদের মস্তক, সেটাই আমাদের ফার্স্ট হুম, হাউস। তো ফার্স্ট হাউসের কাজ যেমন আমাদের শরীরকে রিপ্রেজেন্ট করা, তা কালপুরুষ কুণ্ডলিতে ফার্স্ট হাউস কালপুরুষের শরীরকে রিপ্রেজেন্ট করে। হুম, তো ওখানকার 8th হাউসের যে কারক তত্ত্ব, সেটা আমার লগ্ন সাপেক্ষে যে 8th হাউস হবে সেই একই কারক হুম। তত্ত্ব হবে, আচ্ছা 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 আচ্ছা। কোনো পার্থক্য কিন্তু নেই। এবার রাশিগত দিক থেকে সবার কিন্তু আলাদা, হ্যাঁ? এক একটা রাশির হুম আলাদা হুম তো হুম। আলাদা একটা পার্থক্য রয়েছে না, মানে কারক তত্ত্ব আচ্ছা রয়েছে, আচ্ছা। বোঝা গেল। ওকে স্যার। হুম ধরো হুম তোমার মেষ রাশি মানে মেষ লগ্ন, তো তোমার বৃষ রাশি হুম হচ্ছে সেকেন্ড হাউস। তো বৃষ রাশির দায়িত্ব হচ্ছে তোমার কি, আর্থিক দিকটাকে দেখা, কিন্তু অন্য আরেকজনের দেখা গেল তার মকর লগ্ন, ঠিক আছে। তো তাহলে তার হুম। তো বৃষ রাশি তো আর তার আর্থিক দিক থেকে দেখবে না, না, না না না, তার কি দেখবে, কুম্ভ রাশি দেখবে। কুম্ভ রাশি দেখবে। হ্যাঁ, তো তাহলে এবার বোঝা গেল দ্বিতীয় ভাবই হচ্ছে মেন। এবার আমরা কালপুরুষ তত্ত্ব ওকে। নই মানে কালপুরুষ চক্র অনুযায়ী তো আমরা পড়াশোনা স্টার্ট করি, তো সেই অনুযায়ী অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশির মধ্যেই সেই গুপ্ত রহস্য গোপনীয়তা সব রয়েছে কারক তত্ত্বের মধ্যে। হুম, হুম হুম হুম। ক্লিয়ার হলো। ওকে স্যার। হুম হুম। আচ্ছা, আর কেউ বুঝতে পেরেছে এই এই টপিকটা? খুব ভালো টপিক তুলেছে কিন্তু দাদা। আরেকটা কথা স্যার, যে কারোর এটা বোঝা মধ্যে যে গেছে, দুটো ঘর। হ্যাঁ এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আচ্ছা, বলছি যে ফিফ মনে করুন হয়তো কারোর এই যে বললেন যে নেগেটিভ হাউসের প্ল্যানেট যখন নেগেটিভ হাউসে যায় বা পজিটিভ হাউসের প্ল্যানেট যখন পজিটিভ হাউসে যায় হুম, তখন সেটা গুড। তো কারোর হয়তো দেখা গেল যে এই একটু আগে ঝুম্পাদি বললেন, বা আমার ক্ষেত্রেও হয়তো দেখা যাচ্ছে ফিফথ আর সিক্স দুটোরই লর্ড একজনা, তাহলে সে ভালো ঘরে যাওয়াটা পজিটিভ ধরবো না খারাপ ঘরে যাওয়াটা পজিটিভ ধরবো? সে মিক্স মিক্স রেজাল্ট দেবে। এর থেকে আরো আমি ডেঞ্জারাস এক্সাম্পল দিই, কারো দেখা গেলো অষ্টম ভাব আর নবম ভাবের অধিপতি একই, অষ্টম ভাব হচ্ছে হানি করছে, নবম ভাব হচ্ছে ভাগ্যের উন্নতি করছে। এই আগের দিনই হুম এই এক্সাম্পলটা দিয়েছিলাম মনে হয়। ওই ব্যক্তির জীবনে কি হবে, ওই যখন কিছু হানি হবে তখন তার নবম ভাব সাপোর্ট করতে আসবে, দুটোই হবে ওই যে ব্যক্তির জীবনে, 6th হাউসে দেবে, 5th হাউসে দেবে, ঠিক আছে সুজয় দা। ওই ব্যক্তি আর একটা 6th হাউস প্রশ্ন যে হচ্ছে কি ভোগান্তি, তো শরীরে রোগ, হ্যাঁ রিপু, ঋণ, শত্রু, আর 5th হাউস হচ্ছে কি বুদ্ধিমত্তা, তাই না।
তো এই ব্যক্তির জীবনে যত শত্রুতা বাড়বে, যত এই ব্যক্তির জীবনে হোঁচট খাবে, তত বেশি এই ব্যক্তির মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ হবে। ওকে, যত বেশি জীবনে হোঁচট খাবে তত বেশি ব্রেন খুলবে। ব্রেন খুলবে মানে কি সফলতার ক্ষেত্রেও এগোবে? দেখো, ফিফথ হাউস তো সফলতা দেয় না, ফিফথ হাউস হচ্ছে পূর্ব জন্মের পূর্ণ কর্ম। ফিফথ হাউস হচ্ছে আমাদের বুদ্ধি, ফিফথ হাউস হচ্ছে আমাদের মনের বুদ্ধির প্রয়োগ। ঠিক আছে, এই ফিফথ হাউস থেকে তো সফলতা আসে না, সফলতা দেখতে গেলে 11th হাউস, 9th হাউস এগুলো। এবার এগুলো হচ্ছে ভাবোদ্ভাবে সহায়ক ভাব। আচ্ছা, তাহলে এবার আমরা নবম ভাবে যাই। নবমপতি, নবমপতিকে আমরা আর কি কি ভাবের মানে ডাকতে পারি? নবমপতির আরো অনেকগুলো নাম আছে, সেগুলো কি কি কেউ বলতে পারবেন? ভাগ্যপতি। বা আর? আচ্ছা, নবমপতিকে সুখপতিও তো বলা হয়। কি হয়েছে নবমপতি? এটাকে ধর্মভাবও বলা হয়। সুখপতিও বলা হয়, এটাকে ধর্মভাবও বলা হয়, ধর্মভাব। আচ্ছা, আর ওই দ্বিতীয়টা কি বললো? নবমপতিকে কি বলে? গুরু বিচার করা হয়। কে যেন বললো কি ফিফথ পতি না কি বললো, আমি ঠিক বুঝলাম না। বলছি কেন্দ্রাধিপতি। সুখপতি বললাম। সুখপতি? না না সুখপতি বললাম। না না না, সুখপতি হচ্ছে ফোর্থ, চতুর্থ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, নবমপতি থেকে আমরা যা যা বিচার করব সেই পতি বলা যেতে পারে। হ্যাঁ, এখান থেকে পিতা দেখবো, গুরু দেখবো, ঠিক আছে, উচ্চ শিক্ষা দেবো, হায়ার এডুকেশন দেখবো। তারপর হচ্ছে এইখান থেকে কিন্তু ব্যক্তির মানে নবম ভাবকে তো আমরা এত কিছু জানি, কিন্তু আরেকটা সিক্রেট জিনিস আছে, সেটা কিন্তু জানি না। ভাগ্যের, আমরা তো ভাবি এখান থেকে ভাগ্য দেখায়, ভাগ্য দেখায়। এটা অ্যাকচুয়ালি কি হয় যে আমরা এই জন্মে যাই কর্ম করি, কর্ম কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ক্রিয়ামান কর্ম, আর এটা হচ্ছে কি আমাদের প্রারব্ধ, যেটা আমরা আগের জন্মে করে এসেছি, আর এটা হচ্ছে সঞ্চিত কর্ম। ঠিক আছে, যেটা আমরা পরের জন্মের জন্য সঞ্চয় করে রেখেছি। এগুলো হয় কি করে? অ্যাকচুয়ালি দেখা গেল যে আমি একটা গাছ লাগালাম, হ্যাঁ, ওটা আমি কর্ম করেছি, ঠিক আছে, ওটা ক্রিয়ামান কর্ম হলো, গাছ লাগিয়েছি। সেই গাছটা থেকে আমি যা যা পাবো সেটা হচ্ছে আমার কর্মের ফল। সেখান থেকে আমি ফল পেতে পারি, জ্বালানি পেতে পারি, অক্সিজেন পেতে পারি, তাই তো, ছায়া পেতে পারি। সেটা হচ্ছে আমি কি কর্মের ফল ভোগ করছি। কিন্তু ওই গাছটা তো মরে যায়নি, আমার তো জীবন আয়ুকাল শেষ হয়ে গেছে, কিন্তু গাছটা তো রয়ে গেছে, অর্থাৎ কর্মের ফলটা এখনো রয়ে গেছে। সেটা কি হবে? গাছটা তাহলে কর্ম ধরলাম, সেটা কি হবে পরের জন্মে গিয়ে ফিফথ হাউসে গিয়ে অ্যাড হবে। বোঝা গেল? আর তাহলে 9th হাউসটা কি? এই জন্মের ক্রিয়মান কর্মের যে ফল, সেটা আমরা এই জন্মে 50% পেয়ে যাব। আচ্ছা, এই একটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে 9th হাউস হচ্ছে, আমরা তো ভাবি ধর্মের স্থান, অ্যাকচুয়ালি আমাদের চেতনার বিকাশের স্থান একমাত্র 9th হাউস। 9th হাউস থেকেই ব্যক্তির মধ্যে চেতনা আসে যে আমি পাপ করছি না পুণ্য করছি, ঠিক আছে, আমি ভুল করছি না ঠিক করছি। সেই চেতনার ভাবই হচ্ছে নবম ভাব। ঠিক আছে, এই চেতনাকে একটা যখন দিশার প্রয়োজন হয়, একটা ডাইরেকশনের প্রয়োজন হয়, তো যে আমি একটা কোনো মানে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সেই লক্ষ্যটা ঠিক না ভুল সেটা আমাদের এই 9th হাউসই ডিসাইড করে দেয়। সেটা কিভাবে? গুরুর মাধ্যমে। বোঝা গেল? 9th হাউসকে চেতনার বিকাশ কেন বলেছে? এখান থেকে তো হায়ার স্টাডি দেখায় না, উচ্চ শিক্ষা। তো ব্যক্তির মধ্যে যদি ভেতর থেকে সেই আবেগ বা সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং যদি ওই সাবজেক্টের প্রতি একটা মোহ না আসে, তাহলে কি ওই ব্যক্তি হায়ার স্টাডিতে ওই সাবজেক্ট নিয়ে এগোবে? এগোবে না, তাই না? এর জন্য 9th হাউসকে হায়ার এডুকেশনের স্থানও বলা হয়েছে। এই 9th হাউসের যিনি অধিপতি, তার সঙ্গে টোটাল নবম ভাবের কারক তত্ত্ব নিয়ে সে যে যে ভাবে অবস্থান করবে,
সেই ভাবে একটা ইম্প্যাক্ট ফেলবে। নবম ভাব হচ্ছে ভাগ্য। এই নবম ভাবের অধিপতি যেখানেই বসবে সেই ভাবে তার ভাগ্য, অর্থাৎ সেই ভাবটা ইজিয়েস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, সেই ভাবে তার ভাগ্য কানেক্টেড হয়ে যাবে। বোঝা গেল? নবমপতি যদি কারো লগ্নে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কি বলা যেতে পারে? ভাগ্য, লজিক কি বলছে, ভাগ্য গেছে কোথায়? শরীরে, অর্থাৎ লগ্ন মানে আমি নিজে, আমার কাছে ভাগ্য এসেছে, তাহলে কি কি প্রেডিকশন করা যেতে পারে? নিজের ভাগ্য স্যার নিজেই তৈরি করবে সে। হুম, আরো ইজি, ওই ব্যক্তির জীবন আরো সহজ, ভাগ্যবান হবে নাকি? একদম, ব্যক্তি জন্মসূত্রেই ভাগ্যবান। হ্যাঁ, ওই ব্যক্তি আগের জন্মে এত পুণ্য কর্ম করে এসেছে যে এই জন্মে উনি জন্মসূত্রেই ভাগ্যবান, ঠিক আছে। জীবনে কোনো বড় বড় সংকট যদি এদের এসে যায় না, ঈশ্বর মানে কি বলবো, ঈশ্বর নিজে এসে তাদেরকে বাঁচায়, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো দাদা। বলছি দাদা ওই নবমের নবম ভাব থেকে কি দেখা যাবে? থেকে নবমের নবম ভাব, লগ্ন সাপেক্ষে নবমের নবম ভাব। এ আবার কি লগ্ন সাপেক্ষে নবমের নবম ভাব মানে? নবমের ভাবত নবম ভাব ভাবম থেকে কি? কি বিচার করে হচ্ছে? হ্যাঁ, ভাবত ভাবম এখন না, আমরা যেটা শুরু করেছি ওটা শেষ করে নি, আগের দিন তো আমরা অলরেডি করেছি। নবমের নবম ভাব কি হচ্ছে? 9 × 2 - 1। ভাবত ভাবম কত বেরোচ্ছে? 9 × 2 - হ্যাঁ, 1। ভাবত ভাবমের সূত্র কি? আরে প্রভু, অন্য কেউ আছে, তারা একটু হেল্প করে দাও। 5 নাম্বার আসবে। 5 আসছে তো। আচ্ছা, তো নবম ভাব কি? হায়ার এডুকেশন। আচ্ছা, হ্যালো, হ্যাঁ স্যার, মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তার বুদ্ধি বা কিভাবে কাজ করবে সেটা এখান থেকে হ্যাঁ দেখা হবে নাকি? হ্যাঁ, তো 1 2 3 4 5 6 7 8 9, ফিফথ হাউস। ফিফথ হাউস হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, ফিফথ হাউস হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা। তো বুদ্ধিমত্তা যার নেই সে হায়ার স্টাডিতে টিকতে পারবে? মুখস্থ না স্যার, বিদ্যা দিয়ে তো তার হায়ার এডুকেশন পসিবল নয় না। না। হ্যাঁ, তো এইভাবে ভাবত ভাবম গুলো কিভাবে কাজ করে বোঝা গেল? সহায়ক ভাব আর কি এগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা আবার টপিকে যাই। তাহলে যদি কারো নবম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করে তাহলে আমরা কি জানলাম? ব্যক্তি জন্মসূত্রে ভাগ্যবান হবে। আচ্ছা, ভাগ্যবান তো হলো, আর কি হবে? আর কি হবে? যেহেতু নবম ভাব ধর্ম, তো ব্যক্তি ধার্মিক হবে, তাই তো। ব্যক্তির স্বভাব ভীষণ মার্জিত হবে যেহেতু ধার্মিক, নীতিবান হবে, উদার হবে যেহেতু ধার্মিক, ঠিক আছে, বিশ্বাসযোগ্য হবে কারণ উনি ধার্মিক, তাই তো। যিনি, যার মধ্যে ধর্মের চেতনা রয়েছে সে কোনোদিনও খারাপ কাজ করবে না, তাই না? পয়েন্ট বোঝা গেল? তো এইভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, তারপরে কি? আবার প্রিয় পাত্র হবে। হ্যাঁ, পিতা, প্রিয় ছেলে। পিতার সাথে সম্পর্ক ভীষণ ভালো হবে। পিতার ভাগ্য বা পিতা ওনার ভাগ্যে বিশেষ পরিমাণে একটা ইম্প্যাক্ট রাখবে। বা পিতার ভাগ্যে ব্যক্তি লাভবান হতে পারে, এটাও বলা যেতে পারে। বা পিতার জন্য জন্মের পর পিতার উন্নতি হবে। না না, এটা আলাদা লজিক, এটা ভাবত ভাবম খুঁজতে হবে। নবমপতি, এটা হচ্ছে ওই ব্যক্তির নবমপতি যদি উন্নতির ভাবে থাকে। উন্নতির ভাব কি কার? ওই ব্যক্তির। হ্যাঁ, ওই ব্যক্তির লগ্নে থাকলে কি করে উন্নতি হবে? তার দ্বিতীয় ভাবে থাকতে হবে, একাদশ ভাবে থাকতে হবে, ঠিক আছে, তার 10th হাউসে থাকতে হবে, তাহলে পিতার ভাগ্যে কর্মের উন্নতি হয়ে যাবে। সুজয়দা, বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে আর কি? হায়ার এডুকেশন। ব্যক্তির মধ্যে কি থাকবে? পড়াশোনায় বিশেষ আগ্রহ থাকবে, আর কি? মনোযোগ থাকবে। তারপরে কি? জ্ঞান অর্জনের প্রতি একটা বিশেষ ঝোঁক থাকবে।
আমি প্রথমেই বলে দিলাম যদি ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে ওই ব্যক্তি হায়ার এডুকেশনে যেতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা সেকেন্ড হাউসকে মানে কি বলেছিলাম? প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন বলতে পরিবার, ফ্যামিলি থেকে যে শিক্ষা অর্জন করে সেটা হচ্ছে ওই ব্যক্তির প্রাথমিক শিক্ষা। তারপরে আরেকটা শিক্ষার হাউস বলেছিলাম ফোর্থ হাউস। ফোর্থ হাউস কত দূর পর্যন্ত যায়? 1 to 4 11 12 উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তারপরে নাইন্থ হাউস এটাকে হায়ার এডুকেশনে নিয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার যদি আমরা ভাবত ভাবম লাগাই তাহলে কি হবে? নবমপতি কোথায় চলে গেল? লগ্নে। নবম ভাবের থেকে কত নম্বরে গেছে? নবমপতি যদি কারো লগ্নে চলে যায় তাহলে ভাবত ভাবের সূত্র অনুযায়ী এটা কোথা থেকে কোথায় গেছে? পঞ্চমে গেছে। পঞ্চমে যায় স্যার, পঞ্চমে। পঞ্চমে গেছে। তার পঞ্চম ভাব তো অলরেডি আমরা জানি, পঞ্চম ভাব হলো বুদ্ধি, পূর্বজন্মের পুণ্যস্থান, তাই তো? তাহলে ওই ব্যক্তির কি হবে? ভীষণ বুদ্ধিমান হবে। ঠিক আছে, আবার নবম ভাবের হায়ার এডুকেশন তো অলরেডি আমরা বলে ফেলেছি। এবার যদি দ্বিতীয় ভাবে চলে যায়, তার অর্থ ভাগ্য খুব ভালো হবে। প্রথমে আমি কি বললাম যে এই ভাগ্যের অধিপতি, নবম ভাবের অধিপতি যেখানেই যাবে ভাগ্যের সাথে সেই ভাবকে কানেক্ট করবেই করবে। ঠিক আছে, দ্বিতীয় ভাব হচ্ছে কি? ধন সম্পদ। ঠিক আছে, তারপর হচ্ছে বাণী, পরিবার, এগুলো বলেছি। হ্যাঁ, তো এবার ধন সম্পদে কি হবে? ব্যক্তি ভীষণ কি হবে? সচ্ছল হবে, তাই না? আর্থিক দিক থেকে পরিবার সচ্ছল হবে। তারপরে কি? পুরো পরিবারই ধার্মিক হয়ে যাবে ওই ব্যক্তি জন্মানোর পরে। এমন ঘটনা ঘটে আশা করি যে কোনো বাচ্চা জন্ম নিল, তারপরে ধীরে ধীরে বাড়িটা না আস্তে আস্তে এবার ধার্মিক স্থিতিতে পরিণত হলো। পয়েন্ট বোঝা যাচ্ছে? হ্যালো, কারো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু পণ্ডিত নই, আমি চেষ্টা করি ভালো করে সহজ ভাষায় বোঝানোর। এবার আমারও ভুল হতে পারে। আচ্ছা, স্যার দ্বিতীয় এখানে একটা আমার মানে মনে হচ্ছে যে আপনি বললেন না যে বাড়িতে যখন সন্তানের জন্মগ্রহণ হলো আর কি, তখন মানে পরিবারটা, পরিবার ধার্মিকের পথে যাবে। হ্যাঁ, ধার্মিকের পথে যাবে। তো সেই ক্ষেত্রে কি সিচুয়েশনটা এমন হতে পারে যে সেই ফ্যামিলিতে ধরুন বাচ্চা কাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, তারা ধার্মিক কিছু করলো এবং যখন তারপরে বাচ্চা কাচ্চা হলো তারা ডাইরেক্টলি তারপরে স্বাভাবিকভাবে তার প্রতি বেশি আকর্ষণটা চলে আসে। এমন ভাবে কি প্রেডিকশন করা যেতে পারে যে প্রথমে ডিস্টার্ব হবে, তারপরে যখন না, আসলো বাচ্চা কাচ্চা সন্তান, তারপরে তারা আরো অ্যাগ্রেসিভলি ওখানে চলে গেল? এটা পঞ্চম ভাবকে যদি কোনোভাবে কানেক্ট করে তাহলে সেটা পসিবিলিটি আছে। আচ্ছা আচ্ছা। সন্তান তো ডাইরেক্ট ওখান থেকে আসবে না। হুম হুম হুম। আচ্ছা, এরপরে কি বললাম? দ্বিতীয় ভাব হচ্ছে কি? বাণী, তাই না? কথা বলার ধরন। আর নবম ভাব হচ্ছে কি? হায়ার এডুকেশন। ওই ব্যক্তি কথা বলার মধ্যে কি হবে? জ্ঞান থাকবে। ঠিক আছে, মানে জ্ঞান সমৃদ্ধ ভাষা ইউজ করবে, সবসময় কথার মধ্যে একটা নলেজেবল কিছু থাকবে। এরা সবসময় সত্য কথা বলবে, কারণ নাইন্থ হাউস ধর্ম। ওকে, দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, নাইন্থ হাউস হচ্ছে পিতা। তাহলে কি হবে? পরিবারের কোনো ঐতিহ্যবাহী ব্যবসা থাকলে তাতে দারুণ সফল হতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স। নবম ভাব হচ্ছে ভাগ্য। ঠিক আছে, তো এই ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি হবে যদি নবম ভাবের অধিপতি কারো সেকেন্ড হাউসে চলে আসে। পয়েন্ট বোঝা গেল? তবে তবে কি বলছি যে ব্যাংক ব্যালেন্সে যখন আসবে তখন ওই ব্যক্তিকে সংগ্রাম করতে হবে। যে কোনো জিনিস ইনি ভাগ্যের বশে তো পাবে, কিন্তু তার জন্য কিছুটা পরিশ্রম তাকে অবশ্যই করতে হবে। বিনা পরিশ্রমের লগ্নে যেমন বিনা পরিশ্রমে হয়ে গেছে যে উনি জন্মসূত্রে ভাগ্যবান, কিন্তু এটা ক্ষেত্রে সেটা নয়। যদি বলি কেন, ভাবত ভাবন কি বলছে? এটা
9th এর থেকে 6 হাউস, ইয়েস অর নো? হ্যালো, ইয়েস, পরিশ্রমের ঘর এটা। হ্যাঁ, তো এখানে ব্যক্তিকে একটু হলেও পরিশ্রম করতেই হবে। বিনা পরিশ্রমে উনি কিন্তু এগোতে পারবে, মানে পরিশ্রম করবে সঙ্গে সঙ্গে তার ভাগ্য সাথ দিয়ে দেবে। ক্লিয়ার? এবার তৃতীয় ভাবে আসা যাক। তৃতীয় ভাব কি? এটাও তো পরাক্রমের ভাব, এটা তো পরিশ্রমেরই ভাব অ্যাকচুয়ালি। তাহলে কি নিজের প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি। ভাগ্য এদের সহায় থাকে কখন? যখন এদের মধ্যে পরাক্রম, সাহস এবং পরিশ্রমের চিন্তাধারা আসে, মানে ব্যক্তি পরিশ্রম করে। যদি অল্প পরিশ্রম করে ভাগ্য তাকে 1000 গুণ দিয়ে দেয়, কিন্তু তাকে পরিশ্রম করতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক ভীষণ ভালো হয়, ঠিক আছে, ভাই বোনেদের সাথে মার্জিত ভাষা ইউজ করে, ঠিক আছে। ভাই বোনেরাও এনার ভাগ্যে, যেহেতু 9th হাউস লর্ড 3rd হাউস এসছে, এনার ভাগ্যে ভাই বোনেরাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। এনারা খুব ভালো লেখালেখি করতে পারেন, কারণ তৃতীয় ভাব হচ্ছে আমাদের কি বলে, যোগাযোগের ভাব, তাই না? লেখালেখি, তারপর হচ্ছে জার্নালিস্ট, তারপর হচ্ছে মানে কি বলে সোশ্যাল মিডিয়া, এগুলো সব হচ্ছে তৃতীয় ভাব। বোঝা গেল? তো এই সমস্ত ভাবে যদি কর্মকাণ্ডের সাথে ব্যক্তি থাকে তাহলে তার ভাগ্য সহায়ক হবে এবং এসব কাজে খুব ইজি সাকসেস পাবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, বলছি আর একটা ব্যাপারও তো এখানে এলো, ভাগবত ভবনের ক্ষেত্রে তো 7th হাউসও চলে আসছে, তাহলে তো তার স্ত্রী ভাগ্যও ভালো হতে পারে। হ্যাঁ, তারপরে আবার ওই মানে 9th হাউস লর্ড তৃতীয় ভাব থেকে নিজের ভাবকেই দৃষ্টি দিচ্ছে, কারণ সপ্তম ভাবে প্রত্যেকটা গ্রহের দৃষ্টি পড়ে, তাই না? এটা হচ্ছে মানে পার্টনারের ভাগ্যের ভাবই হচ্ছে তৃতীয় ভাব। বোঝা গেল? স্যার বুঝে গেছে। ব্যাস, ঠিক আছে, তাহলে পরিশ্রম সার্থক হচ্ছে। আচ্ছা, এবার নবমপতি চতুর্থ ভাবে চলে গেল, এগুলো মনে রাখতে হবে কিন্তু। নবমপতি চতুর্থ ভাবে চলে গেছে, ব্যাস, তাহলে কি হতে পারে? মায়ের দ্বারা ভাগ্যের উন্নতি হবে, বা আর মায়ের আশীর্বাদ থাকবে আর কি। মায়ের আশীর্বাদ থাকবে। পড়াশোনা মানে প্রাথমিক লেভেলে যে পড়াশোনা 1 থেকে যে উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটা তার ভালো হবে ভাগ্যের। বাহ, আর খুব ওই সুন্দর। আর গাড়ি ঘোড়া মানে ঘর বাড়ি, তারপরে ওই গাড়ি গাড়ি বাড়ি যেতে এই জিনিসটা মানে ভালো হবে তার, মানে খুব সহজেই পেয়ে যাবে, খুব সহজে পেয়ে যাবে। তারপরে যানবাহন সুখ, গৃহ সুখ, এটাই হচ্ছে বড় পয়েন্ট, ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার পরিবারে একটা শান্তির মহল থাকবে, আপনি বাড়িতে ভীষণ ভালো থাকবেন, ঠিক আছে, এমন করে বলতে হবে। হ্যাঁ, বোঝা গেল? তাপসের নেমন্তন্ন শেষ হয়েছে? মায়ের আশীর্বাদ। স্যার নিমন্ত্রণ বাড়ি যায়নি, পড়ানো ছিল তাই দেরি হলো। অষ্টম ভাব হয় না, চতুর্থ ভাব তো আবার নবমের অষ্টম ভাব। অষ্টম ভাব হয়, হ্যাঁ ঠিক আছে, নবমের অষ্টম ভাব, কিন্তু চতুর্থ ভাবের সাথে তো ভাগ্য কানেক্ট হয়েছে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। হ্যাঁ, এইবার হয়েছে কি, যেহেতু এটা অষ্টম ভাব, নবম ভাব হচ্ছে কি হায়ার এডুকেশন, তো ওই ব্যক্তির জীবনে একটা বড় ধরনের আকস্মিক পরিবর্তন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, তবে ওনার ভাগ্যের চাকা আরো বেশি উন্নত হবে। কিসের ক্ষেত্রে? উচ্চ শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? এবার নবমপতি পঞ্চমে যাওয়া যাক। পঞ্চমপতি কি? মেধা, তাই তো, বুদ্ধি, দূরদর্শিতা, সৃজনশীলতা, তারপরে সন্তান ভাগ্য, তারপরে হচ্ছে শেয়ার বাজার, তাই তো, আকস্মিক প্রাপ্তি, এগুলো সবই হচ্ছে পঞ্চম ভাব। তারপর পঞ্চম ভাবে যদি যায় তাহলে কি কি হতে পারে?
উচ্চ বিদ্যা লাভ করতে পারে, হ্যাঁ, বিদ্যা লাভের জন্য বিদেশেও যেতে পারে, হুম। সন্তানের জন্য সুখী হতে পারে, বাহ। হুম। সন্তান আর সুপ্রতিষ্ঠিত হতে পারে, সন্তানের মধ্যে ধার্মিক তারপরে প্রকৃতির আছে, মানে সন্তানের মধ্যে ধার্মিক প্রবৃত্তি থাকবে, ঠিক আছে। তারপরে বিচার করার ক্ষমতা। সন্তানের জন্মের পর ওই ব্যক্তির ভাগ্য আরো জ্বলজ্বল করবে। কেন? লজিক কি বলছে কেন? আরে ভাগ্যপতি ভাগ্যপতি না, ভাগ্যপতি ভাগ্যপতি সন্তানের ঘরে ফিফথ হাউসে বসে আছে, ফিফথ হাউস যতদিন না অ্যাক্টিভেট হবে ততদিন নাইন্থ হাউস রেজাল্ট পাচ্ছে না। যখনই তার সন্তান এসে গেল তার মানে পঞ্চম ভাব অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে। হুম, স্যার পূর্বজন্মের ফল ভোগ অবশ্যই এরা ভীষণ মানে আগের জন্মে করে- অনেক পুণ্য যদি না করে থাকে না, এরকম কম্বিনেশন হয় না, যার নাইন্থ হাউসের লর্ড ফিফথ হাউসে যাবে, ঠিক আছে। সন্তান তো অনেক জ্ঞানী হতে পারে, অবশ্যই, অবশ্যই, ওই তো বললাম তো, ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ হতে পারে, জ্ঞানী হতে পারে, এগুলো হতে পারে। ওই ব্যক্তি নিজে ক্রিয়েটিভ হতে পারে, ওনার বাচ্চা ভীষণ মানে বুদ্ধিমান হবে, ঠিক আছে, তার মধ্যে অত্যন্ত মানে গুণ থাকবে, গুণ কি ধার্মিক গুণাগুণ গুলো থাকবে। তারপর সুপ্রতিষ্ঠিত হতে পারে সন্তান। হুম। এমনকি ওই ব্যক্তি নিজে ভীষণ বড় একজন অ্যাস্ট্রোলজার হতে পারে। ওকে, কারণ পঞ্চম ভাবও হুম, পূর্বজন্মের কর্মফল, এবং পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধিমত্তার প্রয়োগ দেখি, পঞ্চম ভাব থেকে অনেকে এডুকেশন দেখে। হুম। ধর্ম, নাইন্থ হাউস, তাই তো। অ্যাস্ট্রোলজি এমন টাইপ অফ তো হ্যাঁ। ধর্মই না, তন্ত্র মন্ত্র সবই তো ধর্ম। এবার ওই ব্যক্তি মন্ত্রকে যদি তান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করে লোকের ক্ষতি করার জন্য, তাহলে সেটা তার কর্ম, কিন্তু তন্ত্রের মাধ্যমেও ঈশ্বরকে পাওয়া যায়। তন্ত্রটা কি ঈশ্বরেরই তো সব মানে ভাইব্রেশন। আমি যে তীর্থ সেবাও তো করতে পারে, হ্যাঁ, যেহেতু তীর্থেও যেতে পারে, যেহেতু ওটা ধর্মের ঘর। হ্যাঁ করতে পারে, সেটা হচ্ছে সন্তান আসার পরে, সন্তানকে নিয়ে। হুম। আচ্ছা, স্যার আবার ভাবত ভাবমের সূত্র অ্যাপ্লাই করলে তো সেটা ফার্স্ট হাউসে গিয়ে বসছে, তাহলে তো স্যার সেক্ষেত্রে তো ব্যক্তি নিজেও ভাগ্যবান হতে পারে। কত হাউসে বসছে? ফিফথ হাউসে যাওয়া মানে তো ভাবত ভাবম অনুযায়ী তো সে ফার্স্ট হাউসে গিয়েও বসছে। হ্যাঁ, নাইন্থ এর লর্ড ফিফথ হাউস মানে হচ্ছে নাইন্থ, সেই ভাবত ভাবম। একটু আগে ওই দাদাকে যেটা বলছিলাম। তাহলে তো ব্যক্তি নিজেও ভাগ্যবান হতে পারে। হ্যাঁ অবশ্যই, আমি তো একটু আগে বললাম তো, ওই ব্যক্তি আগের জন্মে ভালো কর্ম না করলে এরকম কম্বিনেশন করা সম্ভবই না। অর্থাৎ কি, আমার নবমপতি পঞ্চমে আছে, হয়। বাহ, খুব ভালো। কিন্তু আপনার সেভেন্থ হাউসের জন্য চিন্তায় আছেন তো? না সেরকম ঠিকই আছে, ব্যাস, তাহলে এখন ঠিক হয়ে যাচ্ছে না দিদি? কিন্তু কিন্তু ছেলের ভালো হচ্ছে কই, সেটা সেটা তেমন একটা ভালো হচ্ছে যে। ছেলেরও তো জন্মছক দেখতে হবে। হ্যাঁ, তবে ও আসার পর কিন্তু আপনি যেগুলো বললেন উন্নতি হয়েছে কিন্তু আমার। যাক ভালো। এগুলো আমি বলার কেউ না, এগুলোই সূত্র, ঠিক আছে, হ্যাঁ, এটা অনেকটাই প্রত্যেকের মিলছে হবে। সেটা, হুম। সেটাই। তো আপনার যখন এমন কম্বিনেশন আছে, আপনি চেষ্টা করবেন এই জন্মেও কিছু ভালো কিছু করে যাওয়ার। হ্যাঁ, একজন ভালো গুরুদেবের সান্নিধ্যে যাবেন, গুরু কৃপা লাভ করবেন, ঠিক আছে। জীবনে মাঝে মধ্যে দেখুন আমরা কেউ কোনো জিনিস নিয়ে যেতে পারবো না, ঠিক আছে, এই পৃথিবীর সম্পদ পৃথিবীকেই দিয়ে চলে যেতে হবে, তো চেষ্টা করবেন কিছুটা দান পুণ্য করার, কোনো ধর্মস্থানে যাবেন। হুম। তো দান পুণ্য অলরেডি আপনি তো জানেন, দান 3 প্রকার। হুম। তো চেষ্টা করবেন আপনি যাকে দান করেছেন তার সাথে ছবিও না তোলা, তার নামও না জানা, যে আপনি কাকে দিয়েছেন। গুপ্ত দান, এই গুপ্ত দানে প্রচুর ভালো রেজাল্ট পাওয়া যায়। যারা ছবি তোলে উল্টে আরো পাপ কুড়িয়ে নিয়ে আসে, না ওদের দান হবে, ঠিক আছে। আচ্ছা হলো, এবার নবমপতি ষষ্ঠ ভাবে। স্যার 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 একটা জায়গায় একটু আটকাচ্ছি, যেহেতু প্রসঙ্গটা এসছিল একটু আগে, যেহেতু একটু যে দেখুন স্যার, আমাদের জানতে অজান্তে এমন অনেক ব্যক্তিরাই আমাদের থাকে, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি হয়তো আমাদের চারপাশে অনেক শত্রুও থাকে, আমাদের অনেক কিছু অনেকে ক্ষতি করারও চেষ্টা করে।
এই যে হ্যাঁ। প্রসঙ্গটা এলো যে হয়তো সে তন্ত্রবিদ্যার মাধ্যমে ক্ষতি করছে বা ইয়ে করছে, তো হুম। এমন কিছু হয়তো কিছু কি বলতে পারবেন যেটার মাধ্যমে হয়তো নিজেদেরকে সিকিওর রাখা যায়, যে হয়তো কেউ নিজের অরাকে তন্ত্রবিদ্যা, ঠিক করো, হ্যাঁ নিজের অরা ঠিক রাখতো। অরা তো আশা করি তোমার জানার কথা। আমাদের যে ইষ্ট বল, আমাদের শরীরে যে ইষ্টের যে বল, সেই বলটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। ওই জন্য মেডিটেশন করতে হবে, জপ করতে হবে। হ্যাঁ, বোঝা গেল? আর সব আচ্ছা, থেকে বড় জিনিস হচ্ছে আমাদের তন্ত্রের দেবতাকে শিব। শিব, কালী। ঠিক আছে? তার শরণে চলে যাও, দেখবে তোমার কিছু করতে পারবে না। আর স্যার শিবের তো নাকি? হ্যাঁ, আর আমাদের জন্ম ছকে 9টা গ্রহের মধ্যে তন্ত্রের দেবতাকে, নবগ্রহের মধ্যে শনি। শনিদেব। ঠিকই বলেছ, শনিদেবী হচ্ছে অন্ধকারের দেবতা, ঠিক আছে? আর তন্ত্র তো টোটালটাই হচ্ছে ডার্ক, তো অন্ধকার জগতের দেবতা হচ্ছে শনিদেব। তার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, একজন হচ্ছে রাহু এবং কেতু, কেতু। ঠিক আছে? এরাই হচ্ছে আমাদের তন্ত্রের সম্পূর্ণ কর্মকাণ্ডের মধ্যে। নজর লাগা দোষ রাহু, নজর কাটাতে গেলে শনিদেবের আন্ডারে যেতে। এর জন্য কি করে? কাজল পড়ায়, তাই তো? বাচ্চাদের কাজল কি কালো, শনিদেব কি কালো কালার, তাই তো? বোঝা গেল কালো টিকা কেন পড়ায়? স্যার ছবি তোলা নিয়ে একটা এর আগে কি বললেন না, ওটার একবার বলবেন না? কোনটা? ওই কি একটা বললেন, ছবি দ্বারা আমরা তৈরি করে কিছু একটা বললেন, ওইটা আর কি। আচ্ছা, দান দান করলে ছবি তোলা চলবে। হ্যাঁ, যে ব্যক্তি দান করুক না কেন, ঠিক আছে, যারা যে কোনো রাজস্বিক দানের দান করে তাদের বিষয়টা আলাদা। পজিটিভ, এটা তো স্যার একটা কিছুটা হয়তো সবাই করলে হ্যাঁ এটা খারাপই, কিন্তু এটা একটা পজিটিভ দিকও আছে। যেমন হচ্ছে আপনি হয়তো কিছু করে হয়তো ছবি তুললেন, তো সেটা হয়তো দেখে অনেকে ইন্সপায়ার্ড হলো, দিয়ে বাকি আরো হয়তো সেটা দিতে গেল, সেই জায়গাটা থেকে তো এটার পজিটিভ সাইডও তো আছে। পজিটিভ সাইড আছে তো। দান 3 প্রকার। রাজস্বিক দানের ক্ষেত্রে ছবি তোলা পসিবল, কারণ এই যে যারা মানে রাজতন্ত্রে আছে, যেমন এখন শুভেন্দু অধিকারী, হ্যাঁ, মুখ্যমন্ত্রী আছেন উনি, তো উনি যদি কোনো কিছু মানে দান করেন বা কোনো যদি স্কিম মার্কেটে নিয়ে আসেন, হ্যাঁ, কোনো মানে গরিবদের জন্য কোনো যদি কোনো রকম প্রকল্প নিয়ে আসে, তা উনি যদি প্রচারই না করেন, তাহলে ওই ব্যক্তি তো সুবিধাই পাবেন না, না? এবার যদি কোনো রাজা যদি পূর্ব জন্মে মানে পূর্বকালে, তখন তো রাজতন্ত্র ছিল, ওই রাজা যদি প্রকাশ্যে ঢাকঢোল না পিটিয়ে বলে দেন যে অমুক দিন অমুক জায়গায় একটা দান পুণ্যের আয়োজন করেছে, সমস্ত গরিব দুস্থ পরিবার যারা আছেন তারা যেন সেদিন উপস্থিত থাকেন, ঠিক আছে? বোঝা গেল? তো উনি যদি না প্রচার করেন তাহলে তো তার দান তো পূর্ণতাই পাবে না। রাজস্বিক দানের ক্ষেত্রে ছবি তোলা যায়, কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের দান গোপন থাকাই ভালো। মানে এটা সাত্বিক দান বলছেন নাকি? একদম একদম সাত্বিক দান। আমরা কাকে দিয়েছি ওই ব্যক্তিকে না জানতে পারবো, কি দিয়েছি সেটা তো ঠিক আছে, যা দিয়েছি দিয়েছি, কিন্তু আমরা যদি ওই ব্যক্তি থেকে মানে কি বলে প্রতি উত্তরের আশা করি, তাহলে সেই দানের ভ্যালু শেষ। বোঝা গেল? যে আমি দেখা গেল আমার বন্ধুকে 10 টাকা দিলাম, কিন্তু আমি কি ভাবলাম যে আমি ওকে 10 টাকা দিয়েছি, আমি যখন বিপদে পড়বো তাহলে ও আশা করি আমাকে হেল্প করবে। এছাড়া নয়, এরকম একটা বন্ধুদের কাছ থেকে তো এটুকু তো মানুষ আশা করে যে ওর বিপদে আমি ছিলাম, আমার বিপদে ও থাকবে, এটুকু আশা থাকে। কিন্তু আমি যখন একটা ভিখারিকে 10 টাকা দিলাম, তখন কি আমি একবারও মনে মনে ভাবলাম যে আমি ওকে 10 টাকা দিলাম, পরেও আমাকে একদিন 10 টাকা দিয়ে হেল্প করবে? ভাবি কি? ভাবনার মধ্যে আসে এছাড়া নয়। না, এখানেই হচ্ছে দুটো মেন্টালিটি আলাদা, যে আমি ভিখারিকে যখন দান করলাম, না আমি তার নাম জিজ্ঞেস করলাম, না আমি তার কাছ থেকে প্রতি উত্তরের আশা করলাম, না প্রতিদানের আমার প্রতীক্ষা রইল, তাই না? এই দানটা আমার সাত্বিক দানের মধ্যে পড়ে। ওকে স্যার আরেকটা কথা প্রেমানন্দজি মহারাজের ওখানেও শুনেছিলাম যে দানের ক্ষেত্রেও এটা হচ্ছে একটা ব্যাপার যে পাত্র অনুযায়ী দান। আমি হ্যাঁ, হয়তো হ্যাঁ, মানে একদম উনি একদম কিন্তু দারুণ পয়েন্ট, ঠিক বলেছো। মানে অর্থ অর্থ কাউকে আমি দেয়াটা উনি মানে বেশি একদমই প্রেফার করছেন না।
কারণ সে জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আমি একজন ব্যক্তিকে বা ভিক্ষুককেও দান করছি, সে হয়তো গিয়ে হয়তো আমাদের এখানেও আসতো, অনেক ছোটবেলাতেও দেখতাম যে ভিক্ষা করছে, কিন্তু রাত্রিবেলা সে মদ খেয়ে পড়ে থাকতো। হুম তাহলে এই যে দানটা আমি করলাম, হয়তো আমার দানটা গিয়ে সে মদেতে চলে গেল। হুম আমি হয়তো তাকে খাবারের উদ্দেশ্যে দিচ্ছি, কিন্তু সে খেয়ে নিচ্ছে মদ। তাহলে হুম সেটাও তো একটা উল্টো দিকে একটা খারাপ রেজাল্ট আমাদের ক্ষেত্রেও আছে। অবশ্যই, অবশ্যই। এতে যে ব্যক্তি দান করে উনিও এফেক্টেড হয়। এর জন্যে আমাদের পূর্বপুরুষরাও বলে গেছে, ঋষিমুনিরাও বলেছে, সৎ পাত্রে দান, অপাত্রে কিছু যেন দান না করে। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ দান কি জানি? সব থেকে শ্রেষ্ঠ কি দান, কোনটা সব থেকে বড়? অন্নদান আর বিদ্যাদান মনে হয়। আর কেউ? তাপস কি রক্তদান। বলছে? রক্তদান? স্যার জলদান। আচ্ছা, আর কেউ? জলদান। আর কেউ? জ্ঞান দান নাকি? আর কেউ? শিক্ষাদান স্যার। আচ্ছা, এর আমি আগে বেসিকটা ক্লিয়ার করে দিই। দান এমন হওয়া উচিত যে দান কোনোদিন শেষ হবে না। ঠিক আছে, আমি ব্যক্তিকে অর্থ দান করলাম, হ্যাঁ, ব্যক্তিকে আমি অর্থ দান করলাম, ঠিক আছে, তো আজকে তার প্রয়োজনীয়তা মিটে গেছে, কালকে আবার অভাব এসে গেছে, তাই না? অর্থ শেষ হয়ে গেছে, আবার ওই ব্যক্তি আবার কোথাও না কোথাও হেল্প চাইছে। বস্ত্র দান করলাম, বস্ত্র ছিঁড়ে গেছে, আবার তার প্রয়োজনীয়তা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাকে আমি কি বললো একটু আগে, জল দান করলাম, ঠিক আছে, জল খেলেও তেষ্টা মিটে গেল, আবার তেষ্টা পেয়ে গেল, তৃষ্ণা লেগে গেছে, তো আবার তাকে আবার জলের সন্ধানে যেতে হবে। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি একবার ব্রহ্ম জ্ঞান দান করা যায়, ব্রহ্মজ্ঞান কারা দান করবে? গুরুদেবরা, যারা প্রকৃতের যোগ্য। সবাই কিন্তু যোগ্য নয়। ব্রহ্মজ্ঞান অনেক বড় জিনিস, যার মধ্যে ব্রহ্মজ্ঞান উপলব্ধি হয়ে যায়, সেই ব্যক্তি ড্রেনের জল আর কলের জল আর গঙ্গার জলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, ঠিক আছে। তখন তার মধ্যে কি আসে? অহম ব্রহ্মাস্মি, ঠিক আছে। তো ওই ব্রহ্ম জ্ঞান দান হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ। ওই জ্ঞান দান কোনোদিন ফুরায় না, ঠিক আছে। দ্বিতীয়ত একজনকে বললো যেন শিক্ষাদান বা জ্ঞান দান, হ্যাঁ এটাও চলে, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্ম জ্ঞান দান, যেটা মনে হয় সুস্মিতাদি বলেছেন না? হ্যাঁ, তো বোঝা গেল তাহলে দান। আমাদের সামাজিক জীবের ক্ষেত্রে কোন দানটাকে শ্রেষ্ঠ বলবেন? এমন একটা দান করে যেটা কোনোদিন ফুরাবে না, তাকে সঠিক রাস্তা দেখাও, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি কোনো প্রবলেম নিয়ে আসে, সেই প্রবলেমের সলিউশন এমন ভাবে দাও যাতে তার প্রবলেম আর সেকেন্ড টাইম ক্রিয়েটই না হয়, ঠিক আছে। বোঝা গেল? কারণ একজন যিনি মানে ক্ষুধার্তকে খাবার দেবে, খেয়ে হজম হয়ে যাবে, আবার খিদে পাবে, আবার খিদে পাবে, তার পুনরায় খিদে পাবে, কিন্তু তার সলিউশন এভাবে না। তাকে যদি নলেজ দেওয়া হয় এই খিদেটা কিভাবে নিবারণ করা যায়, তাকে কর্মসংস্থানে জোগাড় করতে হবে, তাকে মানে সেখান থেকে অর্থ উপার্জন করতে হবে, সেই অর্থের বিনিময়ে সে তার কি হবে, একটা জীবিকায় পরিণত হবে, তখন সেখান থেকে উনি মানে খাদ্য সংগ্রহ করতে পারবে, তাহলে আর বারবার তার খিদে পেলেও তার একটা সলিউশন হয়ে গেল। বোঝা গেল? স্যার হুম। এই যে দানগুলোর জন্য এগুলো কি কোনো গ্রহের ভালো প্রভাব বা খারাপ প্রভাবের কিছু ব্যাপার আছে? এটা কি রেমেডির কথা বলছো? না, রেমেডি নয়, ধরুন আমি হঠাৎ করে একটা দান করলাম, সেটাতে কি কোনো কিছু ভালো হতে পারে সেটা আমি বলছি, মানে কোনো গ্রহের কিছু ভালো দেখো, প্রভাব কি যখন আসতে আমরা পারে? রেমেডি ক্লাসে যাব, যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ছি, আমরা তার সাধারণ মানুষের মতো ভাবতে পারি না। যখন আমরা রেমেডি ক্লাসে যাব, তখন আমরা জানবো প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা বস্তু কানেক্টেড, প্রত্যেকটা গ্রহের সঙ্গে প্রত্যেকটা ফুল ফল, মানুষের প্রকৃতি, ঠিক আছে, পাখি, সব কানেক্টেড একজন একজনের সাথে। তো যখন কোন গ্রহের দান করলে আমাদের কি হতে পারে, কোন গ্রহের দান করা উচিত নয়, কোন গ্রহের দান গ্রহণ করা উচিত নয়, ঠিক আছে, সেগুলো আমাদের রেমেডি পার্টে গিয়ে আরো ডিটেলসে জানবো। তো আমি চাইলেই যে কোনো কারো জন্মছক থেকে দুম করে বলে দিতে পারি না আপনি অন্ন দান করুন, ঠিক আছে, দুম করে কাউকে বলতে পারি না যে আপনি জল দান করুন,
টুম করে কাউকে বলতে পারি না আপনি সোনা দান করুন, ঠিক আছে? তার জন্মছক সেটা সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো বলো দাদা। স্যার, তাও বেসিকটা একটু বলে দিন স্যার, যে বলছি, দান যে যে গ্রহটা একাদশ ভাবের সাথে কানেক্টিং হবে যখন তার দশা চলবে, তখন কি তাকে একাদশ ভাবে আমাদের ব্যয়ের ভাব, তাহলে কি সেখান থেকে সেই গ্রহের অনুযায়ী তার কারকতা অনুযায়ী দান করতে হবে, এটা কি সেইভাবে আসছে? প্রভু একাদশ ভাব ব্যয়ের ভাব কবে থেকে হলো? একাদশ ভাব, দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব। প্রথমে দেখতে হবে যে আপনি কোন জিনিসটাকে দান করবেন এবং সেই জিনিসটা কোন গ্রহের সাথে সম্পর্কিত। সোনা যেমন বৃহস্পতির সাথে সম্পর্কিত, ঠিক আছে? রূপো যেমন শুক্র এবং চন্দ্রমার সাথে সম্পর্কিত, দুধ চন্দ্রমার সাথে কানেক্টেড, মিষ্টি বা মিশ্রি সেটা হচ্ছে শুক্রের সঙ্গে কানেক্টেড। তো এবার দেখতে হবে যে ওই ব্যক্তির জন্মছকে চন্দ্রমা বা যে কোনো গ্রহ যার দান করতে হবে, আমি চন্দ্রমা নিলাম, চন্দ্রমা কেমন স্থিতিতে আছে। যদি দেখি যে চন্দ্রমা ওই ব্যক্তির জন্য হানিকারক, তাহলে বলবো আমরা ওই ব্যক্তি দুগ্ধ দান করতে পারে, জল দান করতে পারে। কিন্তু যদি দেখি যে চন্দ্রমাই হচ্ছে ওই ব্যক্তির জন্মছকে মূল বেস, অর্থনীতি দেখছে, লিকুইডিটির কারক উনি, ঠিক আছে, অর্থনীতিটা উনি দেখছে, তাহলে আমরা ভুলেও বলবো না যে ওই ব্যক্তিকে জল দান করো, কারণ উনি জল দান করা মানে ওনার অর্থনীতিও দান হয়ে গেছে, ঠিক আছে, চন্দ্রমার দান হয়ে গেল। তাহলে ওই জন্মছকটাকে কে বাঁচাবে? সুজয়দা, প্রশ্ন ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাপসদা। আপনি যেটা বলছেন সেটা স্যার, এর আবার মানে actually এই প্রশ্নের তো আর শেষ হয় না স্যার। ঘটনাটা হচ্ছে আপনি যে বললেন যে আমার যেমন হচ্ছে চন্দ্রমা হচ্ছে দগ্ধ অবস্থায় 6th হাউসে বসে আছে, ঠিক আছে, মানে গ্রহণ অবস্থায় রাহুর সাথে, কিন্তু আবার অন্য জায়গায় দেখতে গেলে আবার 9 মানে যখন নবাংশে গিয়ে সেটা আবার উচ্চ হয়ে যাচ্ছে, তাহলে এবার কি করব? তাহলে নবাংশ যখন উচ্চস্থ অবস্থায় আছে, সবার আগে জানতে হবে যে ডেট অফ বা টাইমটা ঠিক আছে কিনা। যদি টাইম ভুল থাকে তাহলে নবাংশ চার্ট কিন্তু ওলট পালট হয়ে যাবে। তো সবার আগে দেখে নিতে হবে যে আমি কনফার্ম মানে ঠিক কিনা। যদি ঠিক থাকে তাহলে চন্দ্রমা যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না সে, ঠিক আছে, খারাপ হবে না, সে ভালো রেজাল্ট দেবে। বোঝা গেল? চন্দ্রমা যদি গ্রহণ যোগে থাকে তাহলে ওই ব্যক্তি মানে কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারে না, তার মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তাধারা আসবে, মানে কুরুচিকর বিচার আসবে মাথার মধ্যে, মানে মনের মধ্যে নানা প্রকার উথাল পাতাল চলবে। কিন্তু যেহেতু চন্দ্রমা নবাংশ চার্টে ঠিকঠাক পজিশনে আছে, তাহলে চন্দ্রমা বেঁচে গেল। সুজয়দা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমরা আর কারো কোনো কোশ্চেন, লাস্ট একটা কোশ্চেন নেব, তারপরে আমরা আবার টপিকে যাব। যদি কোশ্চেন না থাকে তো খুব ভালো। কত দূর পড়েছিলাম আমরা? এবার 8th হাউস হবে মনে হয় নাকি, না 7th হাউস হবে? 7th হাউস হবে। নবমপতি আমরা 5th হাউসে পড়েছিলাম, তাই না? এবার 6th হাউসে, তাই তো? 5th হাউস পর্যন্ত পড়েছি। হ্যাঁ স্যার, 5th হাউস হচ্ছে 6th হাউস হবে এবার। হ্যাঁ, 6th হাউস। 6th হাউসে কি আছে? সংগ্রাম, তাই তো, স্বাস্থ্য হানি মানে রোগ। তারপরে কি 6th হাউসে? কম্পিটিশন, তাই তো। তারপরে হচ্ছে কি? সার্ভিস, যে কোনো ধরনের পেশা হতে পারে, সরি সেবা। তো তাহলে কি হবে? ভাগ্যে বাধা আসবে, ঠিক আছে, জীবনের শুরুতে ভাগ্য খুব একটা সাথ দেবে না, ঠিক আছে, শত্রুদের প্রচুর পরিমাণে জটিলতা ভুগতে হবে, শত্রুরা ভীষণ পরিমাণে বাধা দেবে, ঋণ হতে পারে, ঠিক আছে, আইনি জটিলতায় ভুগতে পারে। পিতার স্বাস্থ্য ওঠানামা করবে, যেহেতু 9th হাউস পিতা, 6th হাউস হচ্ছে রোগ, তাহলে পিতার রোগ হওয়ার সম্ভাবনা আছে। 6th হাউস হচ্ছে যেহেতু বাধার কারক, তো পিতার সাথে তার মতাদর্শগত বিরোধ হতে পারে, অথবা বাবা শরীর খারাপ হবে, যে কোনো একটা হবেই হবে। আর যদি বাবার শরীর খারাপ না হয় তাহলে তার বাবার সঙ্গে মতবিরোধ অবশ্যই থাকবে, ঠিক আছে, যেহেতু 9th হাউস হচ্ছে কি একটা চিন্তাধারা না বিচারধারা, তো ধর্ম তো একটা বিচারধারা, তাই তো। আর 6th হাউস হচ্ছে শত্রু, অর্থাৎ মতাদর্শগত বিরোধ। কিন্তু এখানে একটা পজিটিভ আছে কি, 6th হাউস যেহেতু কম্পিটিটিভ এক্সাম রয়েছে, মানে যে কোনো ধরনের বড় বড়
চাকরির পরীক্ষা হতে পারে, যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি সফলতা পাবে। ওকে, 9th হাউস লর্ড যদি কারো 6th হাউসে আসে, তাহলে সে কি বলে, বড় বড় কেস খামারি থেকেও লাস্টে কিন্তু জয়ী হন আর কি। এদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা একটু থাকে যদি গ্রহরা সাপোর্ট করে। কোন কোন গ্রহ সরকারি চাকরি দেয় সেটা আমরা অবশ্যই জানি। এরা যদি কোনোভাবে 6th হাউস রিলেটেড কর্মকাণ্ড করে, অর্থাৎ যদি জীবিকা করে বা 6th হাউস রিলেটেড পড়াশোনা করে, তাহলে কিন্তু এটা রেমেডি হবে। ঠিক আছে, যেমন এনারা চিকিৎসা ব্যবস্থার পড়াশোনা করতে পারে, যেহেতু 6th হাউস হচ্ছে রোগ, চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়তে পারে, ল নিয়ে পড়তে পারে। ঠিক আছে, যে কোনো ধরনের সমাজ সেবার সঙ্গে নিজেকে কানেক্টেড রাখে। ঠিক আছে, এই সমস্ত কর্মকাণ্ড যদি ওনারা করেন বা অন্যের কোনো ঝামেলা বা বিবাদ মীমাংসার কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, অন্যকে যদি উনি লোন প্রোভাইড করে থাকেন, তাহলে কিন্তু এটা রেমেডির মতো কাজ করবে। লোন কেন প্রোভাইড করলে রেমেডি হবে? 6th হাউস হচ্ছে ঋণ। ক্লিয়ার? স্যার সাধু লোকের কি অপ্রিয় হতে পারে? হ্যাঁ, এটা ভালো পয়েন্ট, হতে পারে। মতাদর্শগত বিরোধ হতে পারে, তো ওর জন্য হয়তো এটা হতে পারে। রোগের কাছে তবে উনি যদি ব্যক্তি কি মূর্খ হতে পারে? মূর্খ না, বলছি ব্যক্তি রোগেতে খরচা হবে, এটাও তো হতে পারে। খরচা তো 12th হাউস। ও হ্যাঁ, 12th হাউস, এইখানে 9th হাউস মানে ভাগ্য। মানে অনেক ক্ষেত্রে হয়তো রোগের দ্বারাও তার ভাগ্যোন্নতি বা হয়তো কর্মে কিছু বাধা আসবে, যার জন্য সে হয়তো এগিয়ে যেতে পারবে না। ওই তো বললাম তো, বাধা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা পরের ভাবে চলে যাই, নবমপতি সপ্তম ভাবে, এটা একটা খুব ভালো। এবার এটা একজন একজন করে প্রেডিকশন করো, কারণ নবমপতি সপ্তম ভাবে বসে আছে। বলুক। জাতকের স্পাউস ধার্মিক হবে। হ্যাঁ, জাতকের স্পাউস ধার্মিক হবে, ধার্মিক। বিবাহের পর ভাগ্যের উন্নতি হতে পারে। হ্যাঁ, বিবাহের পর ভাগ্যের উন্নতি, এটাই হবে। আচ্ছা, আর স্যার ব্যবসার মাধ্যমে অর্থ লাভ, মানে অংশীদারি ব্যবসা। হ্যাঁ, অংশীদারি ব্যবসায় সাফল্য। এই জাতক ব্যবসা করলে বাবার থেকে সাপোর্ট পাবে। আচ্ছা, বা আর 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 কি আসবে? স্যার স্পাউস ধার্মিক হতে পারে, বাহ, আর এবং সুশিক্ষিত। বিয়ের পর লং ডিস্টেন্সে ট্রাভেল হতে পারে বা ধর্মীয় স্থানে ট্রাভেল হতে পারে। বাহ, খুব সুন্দর। আর স্যার স্ত্রী সূত্রে অর্থ লাভ হতে পারে, যেমন হচ্ছে হয়তো বিয়ের পরে ভাগ্যের উন্নতি। হ্যাঁ, মানে সেটা ঠিকই, মানে সে সাথে হয়তো তার মানে শ্বশুর বাড়ি সূত্রেও কিছু অর্থ লাভ হতে পারে। হুম হুম আচ্ছা, ওই অর্থ লাভ বলতে গেলে সেটা বলা যেতে পারে, যেহেতু ভাগ্যের উন্নতি হবে, তা আমরা ভাগ্য তো তাকেই মনে করি যেখান থেকে অর্থ আসবে, তাই না? এখানে স্ত্রী ছোট ভাইয়ের সাপোর্ট ভালো ইয়েতে আসতে পারে, অর্থ লাভ সেটা আসতে পারে। স্ত্রী কেন? ছোট ভাইয়ের কেন কেন কেন? কেন সপ্তমের তৃতীয় ভাব, সপ্তমের আর তৃতীয় ছোট ভাব। ভাই। আমরা তো নবম ভাব পড়ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। সপ্তম পতি যদি 9th হাউসে যেত, তখন এটা ঠিক ছিল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পাবো। তারপরে পার্টনারের মধ্যে কি হবে? ধার্মিক গুণাগুণ থাকবে, সুশিক্ষিত হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে আসবে। ঠিক আছে, শ্বশুর বাড়ির লোকজনও ধার্মিক হবে। ওকে, এখানে ধার্মিক মানে সারাদিন গুণ কীর্তন করবে এরকমটা নয় কিন্তু। হ্যাঁ, যার মধ্যে নীতিবোধ আছে, যার মধ্যে ন্যায় অন্যায় বোধ আছে, সেই ধার্মিক। বুঝা গেল? স্যার এখানে হ্যাঁ, শ্বশুর বাড়িতে তো এটা আসবে না স্যার, পার্টনার নবম সপ্তম অষ্টম ভাব, মানে লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে শ্বশুর। আবার গুলিয়ে মানে ফেলছো, তুমি সপ্তম ভাব পড়ছো না আজকে। শ্বশুর বাড়ি।
দেখো দেখো আমি বলছি, তুমি সপ্তম ভাব কিন্তু পড়ছো না, আজকে নবম ভাব পড়ছো তাই না? এইবার নবম ভাবের অধিপতি যদি সপ্তম ভাবে যায়, সপ্তম ভাবে কে বসে আছে? পার্টনার বসে আছে তাই না? তো পার্টনার ধার্মিক হবে। এবার আমি কি বললাম যে পার্টনারের ফ্যামিলিও ধার্মিক হতে পারে, কারণ ধার্মিকতা এটা একটা পারিবারিক মানে যোগসূত্র অনেক ক্ষেত্রে থাকে। বোঝা গেল? পয়েন্ট বোঝা গেল? স্যার বুঝা যাচ্ছে স্যার। বাহ, গুড। তবে এইদিকে দেখুন বিয়ের পরে না, মানে এদের বিয়ের পরে এদের 9 10 স্বপ্ন পূরণের বলুন সম্ভাবনা আপনি। আছে, ইচ্ছা পূরণ হয়। কারণ ভাবত ভাবম সপ্তম হ্যাঁ ওইটাই ভাব অ্যাপ্লাই হচ্ছে, করছিলাম। হ্যাঁ একাদশ ভাব, ইচ্ছা পূরণ হতে পারে, ঠিক আছে। অনেক সময় অনেক লাভ প্রাপ্তি হতে পারে, ঠিক আছে। নবমপতি অষ্টমে চলে গেছে, এবার কি হবে? ধর্ম চলে গেছে অধর্মের কাছে, যেহেতু নবমপতি থেকে দ্বাদশ ভাব তাই না? দ্বাদশ ভাব আমরা জানি সেই ভাবের হানি করে, তাই তো? মানে ব্যক্তি নাস্তিক প্রকৃতির আগে হবে। হ্যাঁ, ব্যক্তি ধর্ম নিয়ে অনেক প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এইটা তো ঠিক আছে, আরো অনেক অনেক কিছু বলা যেতে পারে। যদি গ্রহ তাকে সাপোর্ট করে দেয় তাহলে কিন্তু এটা লজিক মিলবে না। হ্যাঁ, আচ্ছা, তো অন্য ক্ষেত্রে কি কি হতে পারে? তার ভাগ্যে আকস্মিক ওঠানামা। অষ্টম ভাব হচ্ছে কি? হঠাৎ পরিবর্তন, তাই না? ট্রান্সফরমেশনের ভাবই হচ্ছে অষ্টম ভাব। তার ভাগ্য সবসময় একটা অস্থির ওঠানামা চলতেই থাকবে জীবনে। তারপরে কি যে কোনো কাজ হতে হতে, যে কোনো কাজ হতে হতে আটকে যেতে পারে। তার পিতা, এই যে এখন যেটা বলছে, তার পিতা কি হতে পারে? দূরে থাকতে পারে, দূরে। কারণ 12th হাউস হচ্ছে ডিস্টেন্সের কারক। ওকে, তাই বলছি কোনো যোগ পেয়ে সেরকম যোগ পেয়ে গেলে স্যার পিতা কি আমাকে হানিও ঘটে যেতে পারে? কি বলছি যে সেরকম যদি মানে যোগ সাপোর্ট পেয়ে যায় তাহলে কি পিতা মানে পিতার মানে পিতার মৃত্যু হতে পারে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে, যেহেতু 12th হাউস, তো যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালের কারক। যদি তার স্বাস্থ্যের হানি না হয় তাহলে কি হবে? মানসিক দূরত্ব তৈরি হবে, মতবিরোধ হতে পারে। হ্যাঁ, তারপরে এদের মধ্যে সব থেকে বেশি জিনিস থাকবে হচ্ছে এরা আধ্যাত্মিকতার যদি থাকে, তাহলে ওই ব্যক্তি আধ্যাত্মিকতার কোনো অন্য গ্রহ সাপোর্ট দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি আধ্যাত্মিকতার দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এত গভীরে যাবে যে অন্য কেউ যেতে পারবে না। তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ধরনের গবেষণামূলক শিক্ষায় এত বেশি পারদর্শী হবে, অন্য কেউ পারবে না। যদি এক্ষেত্রে মঙ্গল হয়ে যায় না, যদি মঙ্গল যদি থাকে তাহলে তাদের সবকিছুতে তাড়াহুড়ো চাই, ঠিক আছে। মঙ্গল হচ্ছে ইলেকট্রিসিটির কারক। হ্যাঁ, ইলেকট্রিসিটি যেমন কুইক, তো মঙ্গল হচ্ছে কুইক, যদি মঙ্গল থাকে তো, ঠিক আছে। তাদের সবকিছুতেই তাড়াহুড়ো চাই। জ্যোতিষী তাড়াতাড়ি, তন্ত্রমন্ত্র তাড়াতাড়ি, যে কোনো জিনিসের গভীর রহস্য উন্মোচন করবো তাড়াতাড়ি। যদিও তারা অনেক ক্ষেত্রে তাড়াতাড়িতে সফলও হয়ে যায় তাড়াহুড়ো করে, কিন্তু অনেক ক্ষেত্রে হোঁচটও খায়। আচ্ছা, তারপরে এবার চলে আসি, আমরা অলরেডি ভাবত ভাবম বলে দিয়েছি। আর আর কি, শুভপতি চলে গেছে দুঃখ স্থানে, এটা একটা নেগেটিভ রাজ্য, মানে নেগেটিভ যোগ আর কি। যেহেতু নবম ভাব আমরা শুভ স্থান দেখি আর অষ্টম ভাব নেগেটিভ। বোঝা গেল অভিজিৎ দা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আর কি আছে? নবমপতি নবমে, তাই তো? নবমপতি নবমে, এটা তো স্বাভাবিক, আমরা সবাই জানি সক্ষেত্রে গ্রহ, যে গ্রহ নিজের ভাবে বসে থাকে সে সবসময় সেই ঘরকে কোনোভাবেই হানি করবে না। যাদের নবমপতি নবম ভাবে বসে আছে তারা অত্যন্ত ভাগ্যবান হন। জীবনে সর্বদা এক অদৃশ্য ঐশ্বরিক কৃপা তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। এদের শত্রুরাও এদের ক্ষতি করতে পারে না, এদের এতটা পাওয়ারফুল ভাগ্য থাকে, ঠিক আছে। সমাজে বাবার একটা ভালো সম্মান থাকে, কারণ 9th হাউসের অধিপতি 9th, ঠিক আছে। তারপরে কি এদের উচ্চ জ্ঞান মানে উচ্চ শিক্ষা প্রাপ্তির পেছনে একটা নেশা থাকে, ঠিক আছে। এরা সমাজের চোখে একজন শিক্ষক, অধ্যাপক এবং ধার্মিক গুরু হিসেবে
প্রতিষ্ঠিত হতে পারে, কারণ এদের মনের মধ্যেই তো আধ্যাত্মিকতা। চিন্তার মধ্যে রয়েছে কি গূঢ় রহস্য উন্মোচন। এরা শিক্ষার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে ধর্ম প্রচারের ক্ষেত্রে হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, এইসবের জন্য বিদেশে যেতে পারে বা বহু দূরে কোনো জায়গায় যাত্রা করতে পারে। আশা করি এর পেছনে লজিক কিছু দিতে হবে না। তবে এই নবমপতি যদি শনি হয়ে যায়, আমরা এত পজিটিভ দিক বললাম, শনিদেব যদি নবমপতি নবমেই বসে যায় তাহলে কি হতে পারে, কে বলবে? কর্মের দিক দিয়ে ভাগ্য ভালো হবে নাকি? কর্ম দেখে শনি। ন্যায় পথে থাকলে ওটা মানে উন্নতি, অন্যায়ের পথে গেলে উন্নতি হবে না। ধার্মিক হবে, ধার্মিকই বানিয়ে ধর্মমতি দেবে। থাকবে। ধার্মিক হবে, হ্যাঁ, যে কোনো গ্রহ যদি থাকে, ভাগ্য খুলতে খুলতে একটু টাইম লাগবে। হ্যাঁ এটাই হচ্ছে অনেক লাস্ট ক্ষেত্রে পয়েন্ট। দেখেছি সন্ন্যাসও নিয়েছে। না, ওই অলোক যেটা বললো লাস্টে, এটা হচ্ছে দারুণ পয়েন্ট বলেছে, যে ভাগ্য খুলবে একটু কি করবে ধীরে। কারণ আমি তো প্রথম দিন থেকে বলছি, গ্রহরা কোনোদিন তাদের কারক তত্ত্ব ভোলে না। সে যেভাবেই থাকুক, সে যত উচ্চ অবস্থায় থাকুক, তাদের কারক তত্ত্ব কোনোদিন ভুলবে না। শনিদেবের কারকত্বের মধ্যেই তো রয়েছে ডুবে দেরি করে দেব, তো তখন ওই ব্যক্তির ভাগ্য কি হবে? পরিশ্রমও তো আছে, ওই ব্যক্তির ভাগ্য কি হবে? শেষে আর সেটা নেবে না। একদম একদম, ওই ব্যক্তির ভাগ্য মানে কি বলে, ভাগ্য অ্যাক্টিভেট হতে অনেক দেরি করে দেবে, ঠিক আছে, ডিলে করে দেবে। তবে তবে ওই ব্যক্তি বিনা পরিশ্রমে কিছু হবে না। তবে এর পজিটিভ দিক হচ্ছে, উনি যতটুকু পরিশ্রম করবে রেজাল্ট 100% পাবে। যতটুকু পরিশ্রম করবে তাকে রেজাল্ট দেবেই দেবে, ঠিক আছে। শনিদেব কোনোদিন কারো কর্মের হিসেব বাকি রাখে না, এই জন্মে না দিলে পরের জন্মে পাক্কা দিয়ে দেবে। তবে এদের প্রথম জীবন ভীষণ কঠোর পরিশ্রম এবং কষ্টের মধ্যে দিয়ে যায়। আবার শনিদেবের আরেকটা কারক তত্ত্ব আছে, উনি যে ভাবেই বসে থাকে সেই ভাব সম্পর্কে ওই ব্যক্তির মধ্যে না এক্সপেরিয়েন্স গ্যাদার করায়, ঠিক আছে। ওই ভাব সম্পর্কে এত নলেজ হবে ওই ব্যক্তির জীবনে, মানে কি বলে, তার চরম শিক্ষা হয়ে যাবে। ওই জন্য আমি প্রথমে কি বললাম, যে এদের প্রথম জীবন মানে মোটামুটি কত বছর? এটা গ্রহ অনুযায়ী ডিপেন্ড করে। যদি বুধ হয় তাহলে তাড়াতাড়ি, যদি বুধ হয় তাহলে তাড়াতাড়ি, যদি শনিদেব হয় তাহলে অনেক লেট, মোটামুটি 35 বছর। আচ্ছা, যদি শুক্র হয়? শুক্র হলে মোটামুটি ধরো, তাও ওই মোটামুটি 28 থেকে 35 বছরের মধ্যে, 28 থেকে 32 ধরে রাখো, ঠিক আছে। তবে শুক্র যদি, না আমি কইছি তোমার কি নবমপতি নবমে আছে? হ্যাঁ, ওইটাই বলছি, যে কারণ হচ্ছে আমার হচ্ছে কি, যে সেকেন্ড লর্ড প্লাস 9th হাউস দুটো মিলিয়ে গিয়ে নবমে গিয়ে বসেছে। এবার নবমে তো শুক্রের সাথে রবিও বসেছে, বুধও বসেছে, বৃহস্পতিও বসেছে, সব নবম ভাবে। হ্যাঁ, সব ঢুকে গেছে ওইখানে তো লোড হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে স্যার যখন নবাংশতে ঢোকা যাচ্ছে তখন শুক্র নির্বল, দশম মানে টেন্থের চার্টে গিয়ে শুক্র নির্বল। তাহলে কি এক্ষেত্রে শুক্রের দান কি অ্যাপ্লিকেবল না নয়? মানে আমি বারবার এটাতে কনফিউশনে আমি ভুগি। আরেকবার রিপিট করতে বলবো, যে নবম ভাবে যারা বসে আছে D9 এ গিয়ে বা নবাংশ চার্টে গিয়ে তারা কি হচ্ছে, দুর্বল হয়ে গেছে, তাই তো, উইক। না 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 না, মানে শুক্রটার কথা বলছি, শুক্রটা উইক হয়ে গেছে। লগ্ন। হ্যাঁ, মানে শুক্রটা অ্যাকচুয়ালি স্যার প্রথমে স্যার কন্যা লগ্ন, তাহলে তুলা রাশিরও অধিপতি হচ্ছে, সে বৃষতে গিয়ে বসছে, মানে হচ্ছে নিজের 9th হাউসের লর্ড 9th-এও বসছে, আবার সেকেন্ড লর্ড 9th-এও বসছে। বুঝতে পারলেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কি এরকম হতে পারে স্যার? এখানে শুক্র তো বিবাহের কারক গ্রহ, তো শুক্র যে বিবাহের কারক গ্রহ, শুক্র নবাংশ থেকে খারাপ হলে তার বিবাহের ক্ষেত্রে মানে সম্পর্কটা ভালো থাকবে না বিবাহের পরে, এটা কি বলা যেতে পারে? সপ্তমপতির কি অবস্থা সেটাও দেখতে হবে। সপ্তমপতি তো আবার নবমে গিয়ে যুক্ত হয়েছে, ওইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটা একদম 100% বলা যেতে পারে বিয়ের পরে ভাগ্য উন্নতি। তাহলে কালকে থেকে পাত্রী দেখা শুরু করি আমরা, হ্যাঁ? হবে না, ওইটাই তো হচ্ছে না। বলছি হবে হবে, একদিন আলাদাভাবে ম্যারেজ অ্যাস্ট্রোলজি যেদিন করাবো সব কটার রেমেডি করিয়ে দেবো। হ্যাঁ, বিয়ে কেন হচ্ছে না, কিভাবে বিয়ে দিতে হবে,
সৎভাবে। হুম বলছি যে স্যার শুক্র যখন, তাহলে এবার আমাকে তো ভাগ্যের যেহেতু সাপোর্টটা আচ্ছা, দরকার, তোমাকে তো আগে সেক্ষেত্রে জন্মছকে দেখতে হবে যে শুক্রের দশা কি তুমি তোমার লাইফে পেয়েছো? শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা পেয়েছি, শনি শুক্র পেয়েছি, কিন্তু অন্তর্দশা তো শুক্রের পাবেই, মহাদশা কি কিন্তু পেয়েছো? মহাদশা পাইনি। না, ব্যাস, মহাদশা পাইনি। এই জীবনে নেই না, হ্যাঁ আছে। এখনো ও আসেনি, আছে তাই তো? না। যখন আসবে তখন এই শুক্র দেখবে কেমন পাওয়ারফুল। হুম না আচ্ছা, তা আমি সেক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা সেক্ষেত্রে করবো? আমি বলতে চাইছি বলুন যে, দিদি। বলছি যে স্যার, যে স্যার মানে নবাংশ চার্টের দুর্বল, আবার 10th হাউসেও গিয়েও দেখছি যে ওটাও কর্মকে দেখছে, যেহেতু ওইটাও দুর্বল, তাহলে কি সেক্ষেত্রে শুক্রের দান করাটা উচিত না উচিত না? মানে আমি পারফিউম দান কাউকে করতে পারি না পারি না, এটাই আমি না জিজ্ঞেস না, করলাম। ওইভাবে নয়, ওইভাবে না। এইভাবে দুম করে কারো কিছু দান করা যাবে না। হুম আচ্ছা, একটা কাজ করি, আমরা এমনিতে সিলেবাস কমপ্লিট করতে পারছি না, একদিন আমরা এক্সট্রা ক্লাস করাই, সেদিন আমরা আরেকটু এগিয়ে যাই সিলেবাসটাকে নিয়ে, তারপরে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এখন হয়তো এমন এমন কিছু মানে কথা উঠে আসছে যেগুলো আমি পড়াইনি এখনো, ঠিক আছে? তাহলে সেটা আবার বোঝাতে গেলে আবার সময় নিয়ে নিচ্ছে। আর সুস্মিতা দি কি বলছিলেন? এই যে আপনি দশার কথা বললেন না, এই যে শুক্রর মহাদশা, হুম তো ছেলেদের ক্ষেত্রে তো শুক্র দেখা হয় স্ত্রীর ক্ষেত্রে বিচার্য, তো হুম মেয়েদের ক্ষেত্রে শুক্র এখানে কিসের জন্য বিচার করা হবে? আর কারোর বোন, যদি শুক্রের দশা চলে তখন কি হয়, মানে শুক্র দশাতে কি হয়? শুক্র কিসের কারক গ্রহ? শুক্র জেনারেলি লাক্সারি কারক গ্রহ ধরা হয়, কিন্তু হুম ছেলেদের ক্ষেত্রে শুক্র দিয়ে তো স্ত্রী বিচার করা হয়, হুম আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল থেকে দেখুন, স্বামীর একটা বিচার করা হয়। একটা জিনিস মেয়েদের আমাদের, ক্ষেত্রে শুক্র হচ্ছে আমি বড় আমি বোন। বলি 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 ওয়েট, যে কোনো গ্রহর দুটো দিক আছে, একটা হচ্ছে জীব কারক আর একটা হচ্ছে নির্জীব কারক তত্ত্ব আছে। জীব কারক, প্রত্যেকটা গ্রহের মধ্যে জীব কারক আছে, অর্থাৎ রিলেশন গুলো দেখি আমরা, যেমন সূর্যদেব থেকে পিতা, সেটা জীব। আবার সূর্যদেব থেকে কি দেখি আমরা? ইগো দেখি, স্টেটাস দেখি, তাই না? সেগুলো হচ্ছে নির্জীব। ঠিক তেমনি শুক্র জীব কারকে পরিবর্তন হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, কিন্তু জড় কারক কিন্তু পরিবর্তনশীল নয়। শুক্রের জড় দিকগুলো কি কি আছে সেটা হচ্ছে, এক হচ্ছে কি বলে গাড়ি বাড়ি, তাই না, লাক্সারি, তারপরে কি হচ্ছে অর্থ, এগুলো আছে ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই জড় কারক গ্রহগুলো কিন্তু পরিবর্তন হয় না। এবার যেহেতু আপনার মেয়েদের জন্মছকে আপনি বলছেন, সেক্ষেত্রে কিন্তু এটা বোনের কারক, ঠিক আছে? একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস বলি, এই জগতে, হ্যাঁ, শাশুড়ি আর বৌমার সাথে কেন ম্যাচ হয় না? যেহেতু জীব কারক প্রশ্ন উঠেছে তো একটুখানি বলি। এই সংসারে, হ্যাঁ, এটা আজকের টপিক নয়, এটা বহুত পুরনো টপিক। তো শাশুড়ি এবং বৌমার সাথে কেন এই দ্বন্দ্বটা, কেন? আমাদের নবগ্রহ কি বলছে? শাশুড়িকে মা, তাই না? মাকে চন্দ্রমা। আচ্ছা, আর মিসেস কে? মিসেস কে শুক্র। শুক্র আর চন্দ্রমা এরা দুজন দুজনের মিত্র না শত্রু? শত্রু এসব না? হ্যালো, চন্দ্রদেবের তো কোনো শত্রু নেই। হ্যাঁ, শুক্র তো আছে। হ্যাঁ, শুক্রর আছে। হ্যাঁ, হ্যাঁ শত্রু, হ্যাঁ শত্রু, চন্দ্র শত্রু। এই হচ্ছে তাহলে গুড় রহস্য, তাই তো? এবার সব ক্ষেত্রে যে ঝামেলা হবে তা নয়, সেটা বাকি জন্ম চার্টও তো বিশ্লেষণ করতে হবে। বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল, ভালো গ্রহ মানে শুক্র ভালো অবস্থায় আছে, তাহলে ওকে। চন্দ্রমা খুব ভালো অবস্থায় আছে, তাহলে ওকে, ঠিক আছে? তো কারো শুক্রের দশায় কি হয়? শুক্রের মহাদশা যদি চলে তো সেক্ষেত্রে কি হয়, কি ফল দেয়? ওই যে আপনার যে জীব কারক যেটা আছে সেটা বাদ দিয়ে, মানে যেটা জড় কারক তত্ত্ব রয়েছে, সেগুলো ইমপ্রুভমেন্ট হবে। এবার শুক্র কোন ভাবে বসে আছে, কি অবস্থায় বসে আছে, সেটা জন্মছক সাপেক্ষ। কিন্তু যদি জন্মছক সাপেক্ষ না দেখি, তাহলে ব্যক্তির মধ্যে লাক্সারি বাড়বে, ঠিক আছে, অর্থের ইনকাম বৃদ্ধি হবে, ওই ব্যক্তির মধ্যে স্টেটাস বৃদ্ধি হবে, ওই ব্যক্তির মধ্যে ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি আকর্ষণ বাড়বে,
ঠিক আছে, তার হয়তো যে মানে ইচ্ছা রয়েছে, যেমন তার একটা সুন্দর লাক্সারিয়াস গাড়ি হবে, হয়ে যেতে পারে। ঠিক আছে, বলছি যে এমনি শুক্রকে তাহলে এক কথায় যদি অ্যাক্টিভেট বা শুক্রের সাপোর্ট নিতে হয় বা শুক্রকে মানে তাহলে কি করা উচিত? মানে শুক্রকে অ্যাক্টিভেট করতে তো, হ্যাঁ, শুক্রকে যদি অ্যাক্টিভেট করাতে হয় সেটা জন্মছক দেখতে হবে। হ্যাঁ, শুক্রকে অ্যাক্টিভ করাতে গেলে ওনার পারফিউম ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে শুক্র হচ্ছে হোয়াইট, সাদা সাদা পোশাক পরতে হবে এবং সেটা আয়রন করা। হ্যাঁ, শুক্র কিন্তু কোন রকম নোংরা পছন্দ করে না শুক্রদেব। হ্যাঁ, শুক্র হচ্ছে সার অংশ। আমাদের শরীরেরও সার অংশ শুক্র। তো সেই সার অংশ হচ্ছে একদম পিওর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাতে ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করাতে হবে, মাঝে মধ্যে সাদা রঙের মিষ্টি খেতে হবে, পারফিউম, দামি পারফিউম ইউজ করতে হবে। তারপরে মহিলা হচ্ছে শুক্র, মহিলারা সবই হচ্ছে শুক্র। তো মহিলাদের কোনোভাবে অসম্মান করা যাবে না এবং তাদের কুরুচিকর মন্তব্যও করা যাবে না, দৃষ্টিও ঠিক রাখতে হবে। ঠিক আছে, যেন এখনকার মহিলারা ভীষণ কুচুটে, এটাও বলা যাবে না। ঠিক আছে, মানে এরকম টাইপের, কেউ সমান মানে কেউ খারাপ নয়, সবাই সবার জায়গাতে ঠিক, এই আর কি। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দইও শুনেছি, দইও নাকি, হ্যাঁ দই শুক্রের খেলেও কারক। নাকি ঠিক, ঠিকই শুনেছ, দই, দই হচ্ছে শুক্রেরই বস্তু। এখন যদি আমরা গ্রহের বস্তু নিয়ে বসি, আরে এই ক্লাসে তো হবে না। না, যখন আমরা রেমেডি করাবো প্রত্যেকটা গ্রহের কারক তত্ত্ব, তাদের অবস্থান, তাদের বস্তু সামগ্রী, ফল ফুল সব আমরা বলে দেবো, অসুবিধা নেই। বলছি যে স্যার, যদি দই শুক্রের কারক হয় তাহলে দুধ কেন নয়? দুধ হচ্ছে চন্দ্রমার কারক, চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক। ঠিক আছে, আরেকটা মনে হয় গোলাপ, গোলাপ ফুলটা মনে হয় তোমার শুক্রের কারক। হ্যাঁ, যেহেতু প্রেমের তো, শুক্র তো হচ্ছে রোমান্সের কারক। যদি কোনো মানে বিবাহিত ব্যক্তির, যদি কোনো যে কোনো ধরনের গোলাপ, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি, তবে লাল গোলাপের থেকে সাদা গোলাপটা বেশি অ্যাক্টিভ, এবং তার মধ্যে যদি গন্ধ না থাকে, তাহলে সেই গোলাপ, গোলাপ কেন, যে কোনো ফুলই যার মধ্যে গন্ধ আছে সেটা কিন্তু শুক্রের বেশি কাজ করে, সুন্দর গন্ধ লাগবে। ওকে, গোলাপটা আগে ছিল না, এটা কমার্শিয়াল করা হয়েছে সম্ভবত মনে হয় মুঘল আমলের পরের থেকে। তাই তো, আমরা কিন্তু কোনো প্রাচীন সাহিত্যে সেইভাবে গোলাপের উল্লেখ পাই না। আমরা আমাদের দেশীয় ফুল অনেক কিছু শুনতে পাই, কিন্তু গোলাপের উল্লেখটা বিশেষ করে মুঘল সাম্রাজ্যের পরের থেকে বেশি শুনতে পাই। আচ্ছা যাই হোক, সেটা বিতর্কের বিষয় হতে পারে, আমি অতটা জানি না, অস্বীকার করা। তাহলে স্যার আপনি কোন ফুলের কথা বলছেন? যে ফুলের মধ্যে সুন্দর স্মেল আসবে, গন্ধ আসবে, সেটাই শুক্রের জন্য বেস্ট। ওকে, আচ্ছা, ওই তাপসের উত্তরটা হচ্ছে চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক, এর জন্য দুধ হচ্ছে চন্দ্রমার কারক। ঠিক আছে, চন্দ্রমা হচ্ছে রূপলি সিলভার কালার বা সাদা, আর শুক্র হচ্ছে লিকুইড তো একদমই নয়। ঠিক আছে, শুক্র হচ্ছে দুধের সার অংশই হচ্ছে দই। আবার দুধের সার অংশ আরো উপরে যখন যাব তখন আমরা ঘি পাব। ঘি কিসের? বৃহস্পতি বলে। ওকে, আচ্ছা, এবার আমরা আবার টপিকে যাই। হ্যাঁ, এইভাবে পড়লে তো আর এগোচ্ছেই না স্যার, এগোচ্ছি না ঠিক, কিন্তু এত গভীরে ঢুকে যাওয়া হচ্ছে স্যার, যে কোথায় আলোচনাটা চলে যাচ্ছে যে বলা যাচ্ছে না। এই জ্যোতিষের ক্লাসই এমন হয়। আচ্ছা, নবমপতি নবমে হলো, এরা মানে কি বলবো, এরা অত্যন্ত উচ্চশিক্ষিত হয়, সমাজসেবী হয়, এদের মধ্যে আধ্যাত্মিক মনোভাবাপন্ন তো অবশ্যই। সব থেকে বড় জিনিস হচ্ছে এরা গুরুর মানে সান্নিধ্যে থাকলে, মানে যদি থাকে, গুরুর সান্নিধ্যে যদি থাকে, এদের জীবন আরো দ্রুত গতিতে উন্নতি পায়। বোঝা গেল? এইবার যদি কারো নবম ভাবে কোনো পাপ গ্রহ বসে যায়,
তাহলে কিন্তু তার ধর্মের 12টা বাজিয়ে দেবে। রাহু বসে গেল, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, শনিদেব বসে গেল, সেখানে ডিস্টার্ব করে দেবে। এবার নবমপতি যদি দশম ভাবে চলে যায় তাহলে কি হবে? এটা একটা ভীষণ পজিটিভ যোগ। হুম তো স্যার আপনি বললেন যে এখনই নবমপতি নবম ঘরে যদি রাহু থাকে, তো এখানে যদি স্যার তার লগ্নে বৃহস্পতি থাকে, তো সেক্ষেত্রেও কি এই নেগেটিভ ফলটাই হবে? না, বৃহস্পতি হচ্ছে ওয়ান টাইপ অফ মানে মানে কি বলে এটাকে, এই যখন কোন যোদ্ধা যখন যায় সামনে যেটাকে ধরে রাখে ওটাকে কি বলে? শিল্ড নাকি না শিল্ড? বর্ম, না শিল্ড, শিল্ড। শিল্ড, আচ্ছা, হ্যাঁ শিল্ড, ঢাল। হ্যাঁ ঢাল, রাইট, একদম। তো ওই ঢালের কাজ করে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। সে ভাব যত খারাপই হোক না কেন, সেই ভাবকে সে মানে প্রোটেক্ট করতে চলে আসবেই আসবে। বৃহস্পতি সামনে এসে দাঁড়াবে। আমাদের পৃথিবীকে প্রোটেক্ট কে করছে? বৃহস্পতি করছে। বড় বড় মাঝে মধ্যে শুনি অ্যাস্টেরয়েড আসছে, অমুকের গ্রহাণু টুকরো একটা আসছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, কে নিয়ে নিচ্ছে? সব বৃহস্পতির এনে নিচ্ছে। কারণ বৃহস্পতির অভিকর্ষজ বল বাকি গ্রহদের তুলনায় অনেক বেশি, তবে সূর্যের তুলনায় নগণ্য। ঠিক আছে, এই আমি আগের দিন যখন প্রথমের দিকে ক্লাস করাচ্ছিলাম, গ্রহদের ব্যালেন্সিং পড়াচ্ছিলাম, মনে আছে যে গ্রহরা কিভাবে ব্যালেন্স করে চলছে, কেন সব সূর্যের মধ্যে ঢুকে যাচ্ছে না? কারণ সূর্যের তো আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি, কারণ সূর্যের আয়তন মারাত্মক, কয়েক লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকে যাবে। তারপরে কেন যাচ্ছে না? কারণ বৃহস্পতি পিছন দিক থেকে টেনে ধরেছে সব করা যায়। ওকে, তাহলে নবমপতি যদি দশমে চলে যায়, এরা যে কোনো মানে কর্মস্থানে নিজেদের শিক্ষার মাধ্যমে, ঠিক আছে, সেই কর্মে একটা বিশেষ মানে নিজেদের জ্ঞানের মাধ্যমে কর্মস্থানে বিশেষ একটা জায়গা তৈরি করে নিতে পারে। হুম যেহেতু নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, তো জ্যোতিষের কথাই যখন বলছি, এরা অন্যতম সেরা এবং শক্তিশালী প্রভাব দেখাতে পারে। হুম কর্মজীবন ভীষণ সফলতা পাবে এরা কর্মজীবনে, সামাজিক দিক থেকে ভীষণ প্রতিষ্ঠিত এবং উচ্চ পদ ও মর্যাদা লাভ করতে পারে, সেটা যে কোনো কর্মে। সে জ্যোতিষের ক্ষেত্রে খুব ভালো আর কি। তাহলে কারণ প্রফেশনটা জ্যোতিষে চলে গেল আর কি, বুঝলে? এবার বলছে এদের কেরিয়ার গঠনে পিতা বা গুরুর অবদান খুব ভালো থাকবে, কারণ 9th হাউস পিতা, 9th হাউস গুরু, 10th হাউস হচ্ছে প্রফেশন। ঠিক আছে, এরা প্রফেশনকে ভীষণ পরিমাণে হেল্প করবে। অনেকে দেখা গেল পিতারই কোনো কর্মে নিজেই বসে পড়লো, ঠিক আছে, সেটাই তার ফাইনাল প্রফেশন হয়ে গেল। ওকে, তবে ব্যক্তির মধ্যে কি হবে? কর্মক্ষেত্রে অত্যন্ত সৎ এবং নীতিবান হবেন। এরা আইন, বিচার বিভাগীয় ক্ষেত্রে, শিক্ষা, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো একটা সফলতা আসতে পারে এদের মধ্যে। ওকে, তার মানে পিতার কর্মে যোগদান, মানে ধরুন পিতার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটাই সে এগিয়ে নিয়ে গেল, এই ধরনের হ্যাঁ কিছু। হ্যাঁ একদম, এটাই আমি বলেছি। এবার একাদশ ভাবে চলে গেল, এটা একটা কি ভালো যোগ তো, ভাগ্যপতি লাভের ঘরে চলে গেছে। এদের আয়ের পথ খুব মসৃণ হয়, আয় মানে ইনকাম নিয়ে অত টেনশন নেই। ভাগ্যের জেরে এরা মানে ভাগ্যের জোরে কম পরিশ্রম করে, ভাগ্যের জোরে অর্থ ইনকাম করা যেত। হ্যাঁ অল্প পরিশ্রমের মাধ্যমে বড় ধরনের আর্থিক লাভ বা ব্যবসা থেকে প্রচুর মুনাফা এরা পেতে পারে। এদের সমস্ত ইচ্ছা এদের পূরণ হবে, বড় হোক ছোট হোক সকল আকাঙ্ক্ষা পূরণ হবে, এদের সকল স্বপ্নগুলো সময়ের সাথে সাথে খুব সহজেই পূরণ হয়ে যাবে, ভাগ্য এদের সাথ দেবে। এরা একাদশ ভাব কি একটা নেটওয়ার্ক, তো সামাজিক স্থিতি, তাই না? এরা সমাজে অত্যন্ত প্রভাবশালী এবং উচ্চ পদস্থ হতে পারে, এরা ধার্মিক হতে পারে, ঠিক আছে, সমাজে ধর্মের প্রচারক হতে পারে, ঠিক আছে, এদের খুব ভালো সৎ বন্ধু হতে পারে, যাদের মাধ্যমে এরা লাভবান হতে পারে। ঠিক আছে, বড় ভাই বোন এদের ভীষণ সাহায্য করবে, তাদের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে এবং তাদের জীবনেও ধর্মের প্রভাব বিস্তার করবে। তাদের বড় ভাই বোনদের জীবনেও ধর্মের মানে আবির্ভাব হবে আর কি। বোঝা গেল? পয়েন্ট বোঝা গেল?
হুম। হ্যাঁ স্যার। এবার যদি নবমপতি দ্বাদশে চলে যায়, এটা অবশ্যই নেগেটিভ স্থান, মানে নেগেটিভ ভাব। কিন্তু নেগেটিভ ভাবকে আমরা পজিটিভ ভাবে যদি আমরা ইউজ করি, তাহলে কি কি হতে পারে? ব্যক্তি বিদেশে, ঠিক আছে, জাতকের আসল ভাগ্যের উন্নতি হবে কোথায়? বিদেশে, নিজের জন্মস্থান থেকে বহু দূরে, ঠিক আছে, সেখানে অনেকে স্থায়ী ভাবে বসবাস করেন। তাহলে স্থায়ী ভাবে বসবাস যদি করে, তাহলে সেটা সেখানে ভাগ্যের উন্নতি দেখা দেবে, ওখানে গেলে ভাগ্যের উন্নতি হবে। তারপরে বলছে কি এরা অনেক বড় বিদেশি কোনো সংস্থার সাথে কানেক্টেড থেকে এদের কর্ম নির্বাহ করতে পারে। এরা ধার্মিক এবং যে কোনো ধরনের দান ধ্যানের কাজে এদের মন ভীষণ উদার হবে, ঠিক আছে, ধর্মীয় অনুষ্ঠানে, মন্দির নির্মাণে, যে কোনো অনাথ আশ্রম নির্মাণে, মোট কথা হচ্ছে সমাজ জনকল্যাণমূলক যে সমস্ত কাজ আছে সবকিছুতে এদের একটা মানে দান করার একটা মানসিকতা থাকবে। এরা প্রচুর অর্থ ব্যয় করবেন। এমনকি এরা শেষ জীবনে দেখা যায় যে এরা নিজেদের সর্বস্বটুকু মন্দিরের জন্য দান করে দিয়ে যায়, হসপিটালের জন্য দান করে দিয়ে যায়, ঠিক আছে। এদের মোক্ষ প্রাপ্তির একটা বিশেষ সম্ভাবনা থাকে, এদের মধ্যে না মোক্ষ লাভের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে। এদের অবচেতন মন সবসময় আধ্যাত্মিকতা এবং ধ্যান এবং মোক্ষ লাভের প্রতি একটা বিশেষ মানে আকর্ষণ তৈরি করে। এরা নিজেরা ভীষণ আকৃষ্ট হয় কিসের প্রতি? মোক্ষ লাভের প্রতি। কারণ 9th হাউস নিজেই ধর্ম, 9th হাউস হচ্ছে ধর্মের উচ্চ স্তর, আর 12th হাউস হচ্ছে মোক্ষ, মুক্তি। ওকে, ওই পিতার বলছি এখানে যদি কেতু থাকে, মানে নবমপতি দ্বাদশে বসে আছে, এবার সেখানে কেতু কোনোভাবে কানেক্টিভ হয়ে গেলে আরো তো মানে এটার মোক্ষ লাভের ইয়েটা আরো তো বেশি মানে জোরালো হয়ে যায়। হ্যাঁ, একদম একদম আরো জোরালো হয়ে যায়, ঠিক আছে। পিতার সাথে কি হতে পারে? পিতা পিতা ডিস্টেন্স, ডিস্টেন্স কেমন ডিস্টেন্স? অনেক দূরে। পিতা দেখা গেল কর্মসূত্রে বাইরে চলে গেল, কার? সন্তানের জন্মের পর। ওকে, অথবা নিজে হয়তো সন্তান নিজে হস্টেলে চলে গেল, অথবা স্বাস্থ্যের হানি হতে পারে পিতার, যে কোনো একটা, হয় দূরে যাও আর নয়তো কাছে থাকলে হানি করে দেবে। ওই যে আমি আগের দিন কি বলেছিলাম, গ্রহরা কিছু না কিছু নেয়, তার পরিবর্তে কিছু না কিছু দেয়, হয় তোমাকে ডিস্টেন্স নিতে হবে আর নয়তো স্বাস্থ্যের হানি করে দেবে। ওকে, এবার কি প্রশ্ন? নবমপতি যদি কোনো ক্ষেত্রে কারুর যদি হয়তো নবমপতি হয়তো ধরুন মঙ্গল, সে চলে গেল 12th, তখন নবমপতি মঙ্গল, তাহলে তো এগুলোই হবে। এবার মঙ্গল হচ্ছে কি অ্যাগ্রেশন, তাই না? পিতার সাথে একটু মানে ঝামেলাও হবে, ঠিক আছে। মোক্ষ লাভের ক্ষেত্রে কুইক, আরো তাড়াতাড়ি চাই। তারপরে মঙ্গল হচ্ছে কি মানে পরাক্রম, শক্তি, তাই তো। বিদেশে বিদেশে কোনো শত্রুতা হতে পারে বা জেল যাত্রাও করে দিতে পারে মঙ্গল যদি খারাপ স্থিতিতে থাকে। হ্যাঁ, ওই জেল যাত্রার কথাটাই আমি ভাবছিলাম, সেই জন্যই আমি প্রসঙ্গটা তুললাম যে ওইটার ক্ষেত্রে গিয়ে ওইটাও হতে পারে। আচ্ছা, আজকে এই জেল পর্যন্ত। যাত্রাটাও তো 12 থেকে, হ্যাঁ মানে আজকে নবমপতি পর্যন্তই থাকবে। হ্যাঁ আচ্ছা, বলছি 12th হাউস থেকেই তো জেল যাত্রাটা দেখা হয় নাকি? এটা শুধুমাত্র 12th হাউস থেকে দেখা যায় এটা না, 6 হাউস শত্রু, ঠিক আছে। জেল যাত্রা কেন হবে? হঠাৎ করে তো তোমাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে না, না, শত্রুর সঙ্গে শত্রুতা হবে, তারপর তো জেলে আগমন হবে। আবার এই ধরনের ব্যক্তিরা না হচ্ছে জেলে, মানে যে কোনো ধরনের থানা হতে পারে, জেলখানা হতে পারে, সেখানে এরা প্রফেশনালি কাজ করছে, হয়তো জেলার, ঠিক আছে, মঙ্গল যেহেতু প্রশাসন মঙ্গল, তাই তো। সুজয়দা, হ্যাঁ বলুন। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, অভিজিৎ কি কোশ্চেন? স্যার বলছি নবমপতি দ্বাদশে বসে আছে এবং নবমপতি আর দ্বাদশপতি একজনই, সেক্ষেত্রে একই বুধ, সেক্ষেত্রে ফল কি রকম হতে পারে? যেহেতু দ্বাদশপতি দ্বাদশে বসে আছে, তাই তো। হ্যাঁ, মানে নবমপতি দ্বাদশপতি একই, সেই হিসাবে নবমপতি দ্বাদশে বসে।
তো যেহেতু বুধ হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ ভাবেই বসে আছে, তা আমি প্রথম থেকেই একটা কথাই বলছি, যে যে ভাবের অধিপতি যদি স্বক্ষেত্রে বসে থাকে তাহলে সেই ভাবের কোনোভাবে হানি করতে দেবে না। আবার ওদিকে নবম ভাবকে কানেক্ট করেছে, তাহলে তার একদম বিদেশে ভাগ্য একদম চকচক করছে, বিদেশি কোনো সংস্থার সাথে বিজনেস চকচক করছে। বুধ হচ্ছে বিজনেসের কারক গ্রহ। বুধ যদি কোনো ব্যক্তি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে তাহলে সেটা একদম সুপার। মানে ব্যবসার ক্ষেত্রে তার মানে এটা ভালো। ভালো। ওকে। সপ্তমপতি কোথায় বসে আছে একবার দেখে নেবে না? সপ্তমপতি? হ্যাঁ, সপ্তমপতি হচ্ছে দশমে আছে। তাহলে তো খুব ভালো। প্রফেশনকে কোথায় নিয়ে গেছে? কর্মে, মানে বিজনেসটাই কর্ম তার। কিন্তু এখানে রাহু যুক্ত আছে। রাহু যুক্ত হলেই যে সেটা খারাপ হবে এরকম নয়, সব গ্রহই খারাপ নয়, সব গ্রহই ভালো নয়। রাহু যখনই আসবে না ওই ব্যক্তির মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। ঠিক আছে, ধোঁয়াশা কেমন, আমার এইটুকু লাগবে না, আরো বড়, আমার বেশি চাই। যে কোনো মানে যখনই উদ্যোগ নিতে চাইবে, এত ছোট কে করবে, আমাকে বড় করে চিন্তা করতে হবে, বড় কিছু করতে হবে। ঠিক আছে, ওই বড় যদি কন্ট্রোলে না করতে পারে ওই রাহুই আছাড় মারবে। কারণ বড়র তো একটা শেষ আছে না, একটা বেলুন, তার মধ্যে আপনি কন্টিনিউ হাওয়া দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, পাম্প করেই যাচ্ছেন, সে বেলুনটা একটা সময় তার ক্যাপাসিটি যখন লেস হয়ে যাবে তখন সে ফেটে যাবে, তখন একদম ধড়াস করে একেবারে নোংরা ডাস্টবিনে চলে যাবে। ওকে, তো রাহু এমনই করে। রাহুকে অ্যাকচুয়ালি শনিদেব পাঠায়, শনিদেবের এজেন্ট যেহেতু, তো এবার রাহুকে পাঠালো। হ্যাঁ বলুন। সরি বলছি, যেটা বললাম আপনাকে নবমপতি দ্বাদশে, এবার দ্বাদশে যে স্বক্ষেত্রে আছে সঙ্গে যদি অন্য গ্রহ থাকে, মানে ধরুন বৃহস্পতি বা শনি বা এদের এক্ষেত্রে কিছু কি বিয়ে করে ডিফারেন্স? অবশ্যই সেই শনি বা বৃহস্পতি বা শুক্র যে বিচিরি যেই হোক, সেও তো একটা ভাবের অধিপতি, তার নিজেরও একটা কারক তত্ত্ব আছে, অবশ্যই ম্যানিপুলেট করবে। আমি তো শুরু থেকেই বলছি যে গ্রহদের দৃষ্টি, গ্রহদের জুতি মানে হচ্ছে কনজাংশন, যেখানে বসে আছে একসাথে, অবশ্যই ম্যানিপুলেট করবেই করবে। ঠিক আছে স্যার, 9th হাউসের একটা জেনারেল রেমেডি আমি শুনেছিলাম ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে এক জায়গায়, যে 9th হাউসের নর্মাল রেমেডি, যদি 9th হাউসে কেউ জাগৃত করতে চায় বা 9th হাউসে সাপোর্ট নিতে চায়, তাহলে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা। 9th হাউস ধর্মস্থানে যেতে হতে পারে। ঠিক আছে, যে শুধু যে ধর্ম নিয়ে পড়তে হবে তা না, আপনি যদি হায়ার এডুকেশনের দিকে যান তাও চলবে। হায়ার স্টাডি, যেমন কেউ হয়তো পিএইচডি করছে, ঠিক আছে, পিএইচডি কে করাচ্ছে? 9th হাউসই করাচ্ছে। ঠিক আছে স্যার, আর একটা জিনিস বলবো, যে এই নবমপতি যখন দ্বাদশ ঘরে থাকে তার সেক্ষেত্রে যে মোক্ষ মানে প্রাপ্তির কথাটা হচ্ছে, মানে মোক্ষকে আমরা যেভাবে জানি যে সমস্ত কিছু থেকে তার আশা আকাঙ্ক্ষা দূরীভূত হওয়া, ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়া, তো এই বিষয়টাই কি মেন? তাহলে সেক্ষেত্রে মানে এই যে বিদেশ গেলে তার উন্নতি, এটা কিভাবে কানেক্ট হচ্ছে এই দুটোর মধ্যে? দেখুন, দ্বাদশ ভাব হচ্ছে কি ত্যাগের ভাব, ওই জন্য আমরা ওটাকে লস বলি, লস। অ্যাকচুয়ালি একটা সাধারণ মানুষের দৃষ্টিকোণ কি, যেটাই ত্যাগ সেটাই লস, তাই তো? এবার ওই ব্যক্তির মধ্যে যদি ত্যাগই না হয় তাহলে মোক্ষ কি করে পাবে? সেই ব্যক্তি ত্যাগ না করে সে বিদেশে চলে গেল, অর্থাৎ কিসের জন্য? উল্টারও প্রাপ্তির জন্য গেল, তাহলে তার মোক্ষ পসিবল নয়। তাকে তার আধ্যাত্মিক চেতনা বিকাশ করাতেই হবে যে এই জগতে কিচ্ছু নেই। অবশ্য তার মধ্যে এই জিনিসটা চলে আসবে, নিয়তি দিয়ে দেবে যে ধর্মই হচ্ছে সব, ঈশ্বর সাধনাই হচ্ছে সব, আমাকে সেখানেই যেতে হবে, এটাই হচ্ছে মোক্ষ প্রাপ্তির প্রথম স্টেজ। তারপরে অনেক দূর যেতে হয়, আমি অতটা জানি না। বোঝা গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কারণ মোক্ষ প্রাপ্তি অত সহজ জিনিস নয়, জন্মান্তরের সময় লাগে। দিদি বলুন। স্যার বলছি, লগ্নটাকে যদি নবমপতি দ্বাদশে থাকে আর সেটা নবাংশে দেখা যাচ্ছে নবমপতি যে সে দশমে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে,
এটা কি ভালো? নবমপতি লগ্ন চাটে দ্বাদশে, তাই তো? হ্যাঁ, কিন্তু নবাংশে দেখা যাচ্ছে সে দশমে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে মিনের ঘরে। দেখুন, নবাংশ চার্ট যখন দেখবেন না, নবাংশ চার্টের লগ্নকে ততটা প্রেফার করবেন না, ওখানে রাশি দেখবেন, রাশি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা যে আপনার লগ্ন চার্টে যে রাশির অধিপতি নবাংশ চার্টে কোথায় চলে হ্যাঁ। গেছে, কোন রাশিতে গেছে। আপনাকে আমি যেহেতু D9 এর প্রসঙ্গ উঠছে, D9 এ লগ্ন চার্টে 6, 8, 12 যে রাশি পড়ুক না কেন, D9 এ গিয়ে ওই রাশিতে যে গ্রহ বসবে সেই গ্রহ আপনার ক্ষতি করবে। আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। রাধে রাধে, আবার বাকিটা পরে ক্লাসে। রাধে রাধে স্যার। হ্যাঁ, রাধে রাধে। তাপস কর্মকার যে দাদা আছেন, আপনার তো কোনো উত্তরই পেলাম না আজকে। তাপস কর্মকার, SRV। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ স্যার, শেষে একটা জাস্ট হাসির কথা বলে দিয়ে, আমাদের এত কিছু আলোচনা শুনে আমার মা পাশ থেকে বলছে, জিজ্ঞেস কর আমাদের মাননীয়ার জেল যাত্রার কি কোনো যোগ আছে? আমি অনেকদিন আগে পোস্ট করেছি, সব বলা যাবে না। আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি অলরেডি বহুকাল আগে। সব ভেবে চক্রান্ত। ঠিক আছে, এইসব নিয়ে এখন আর কিছু আমরা এসব বলতে চাই না, আর বলা উচিত না। হ্যাঁ, কোথায় কোন মানে ইয়েতে ফেঁসে যাবো তার নেই ঠিক। কোন ইয়েতে ফেঁসে যাবো, সত্যি তাই। হ্যাঁ, তখন হয়ে যাবে কি বেশি জানাও বিপদ। ঠিক ঠিক আছে, শুভরাত্রি।